কতদিন আপনারা এইভাবে অনৈতিক ভাবে একই সাথে থাকলেন, থাকার পরে আপনারা বিয়ে করলেন? কতদিন ছিলেন আপনারা একসাথে? প্রায় 1-1.5 বছর। প্রায় 1 থেকে 1.5 বছর স্বামী স্ত্রীর মতো একেবারে পরিবারের সাথে মিশে লিভ টুগেদার করেছেন। আমি পুরান ঢাকার স্থানীয় মেয়ে, ঢাকা লালবাগ কেল্লার অপোজিটে আমার বাসস্থান। তবে আমি ছোট থেকেই লালবাগে আমি বড় হইনি, বড় হয়েছি বিভিন্ন এলাকাতে। আচ্ছা। আমার আব্বুর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা জজকোর্টের পাশে, যাকে বলে রাজশাহী বাজার। ওকে। উনি স্থানীয় এখানকার। তো আমার আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, যে জবের কারণে বিভিন্ন স্থানে আর কি যেতে হতো, সেই সুযোগে আমাদের যেতে হতো। এটা কি ঢাকার ভেতরে? হ্যাঁ, ঢাকার ভিতরে। প্রথমত শ্যামপুরে ছিলাম, শ্যামপুর, পাগলা, তারপর আমরা নারায়ণগঞ্জ চলে যাই। নারায়ণগঞ্জে যে আমি ক্লাস তখন 9-এ পড়ি আমি। ওকে। 9 তো অনেক লম্বা সময়। তার আগে একটু জানি যে কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একাই, আমার ভাই বোন নেই। ভাই বোন নেই, আপনি একাই? আমার বাবা মার বিবাহ পরে আর কি 4 বছর পরে আমি হয়েছি। মানে আমাকে নিয়ে যত আশা, মানে সবকিছু আপনাকে নিয়ে ছিল। আমার আব্বুর খুব আশা ভরসা ছিল। ওকে। তো আমার একটু সমস্যা আছে, যেটা হলো আমার মানে প্রচুর জিদ। মানে আমি যেটা বলবো বা আমার একটা জিদ উঠেছে, সেটাই আমি করবো আর কি। হ্যাঁ, এটা অনেকেরই থাকে, কিন্তু আমার মনে হয় যে এটা অনেক সময় খারাপ ব্যাপারটাই আসলে নিয়ে আসে। জিদের কারণে অ্যাকচুয়ালি আমার সমস্ত আর কি ভুল এখন আমি মানে মনে করেন আপনি। ওকে, ঠিক আছে, আমরা সিরিয়ালি যেতে চাই স্টেপ বাই স্টেপ, এবং ঘটনাকে আপনি এমন ভাবে উপস্থাপন করবেন যে মূল্যায়ন করবেন না, আপনার জীবনে যা ঘটেছে সেটাই আমাদেরকে বলবেন। সো আমি মানে শ্যামপুর, পাগলা থেকে শ্যামপুর থেকে তারপর নারায়ণগঞ্জ চলে যাই, এভাবে আর কি পড়াশোনা রানিং চলতে থাকে। চলার পড়তে পড়তে তারপর যখন আমি মানে নারায়ণগঞ্জ চলে যাই, নারায়ণগঞ্জ পঞ্চবটি চলে যাওয়ার পর সেখানে আমি 9-এ যেয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে সেখানে আমার লেখাপড়া রানিং চলতে থাকে। সেখানে একবার নতুন, আমি কোনো চেনা জানা নাই, কোনো কিছু নেই। ওখানে কিছু ক্লাসমেট যখন আস্তে আস্তে পরিচিত হওয়ার পরে তখন আমি একটা আর কি কার কাছে পড়বো পড়াশোনার জন্য আমি একটা স্যার খুঁজি। তো ওখানে আমার যে ফ্রেন্ডরা ছিল তারা আর কি বলছিল যে ওখানে একটা কোচিং সেন্টার ছিল, এটা আর কি এটা নারায়ণগঞ্জ আমতলাতে ছিল। তো সেখানে আমাকে নিয়ে যায় আমার ফ্রেন্ডরা। তো আমি যখন যাওয়ার পরে যে মেন পরিচালক, ওনার সঙ্গে কথা হয়। তো ওনাকে যখন দেখি, মোটামুটি মানে প্রথম অবস্থাতে একটু ভালো লাগলো, যে না আসলে দেখতে খুবই সুন্দর ছিল, মানে খুবই স্মার্ট ছিল। মানে কি যিনি পড়াতো আপনাকে? হ্যাঁ। ওকে, ফাইন। যে কোচিং সেন্টার যিনি, উনি আর কি কোচিং সেন্টার মালিক। উনি নিজে কোচিং সেন্টারের মালিক? কোচিং সেন্টার আরো টিচার ছিল এবং উনি মালিক ছিলেন। উনিও মালিকদের মধ্যে একজন। ওকে, ফাইন। উনি উদ্যোক্তা আর কি। ওকে, ফাইন। ওনার বাড়ি হয়েছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। এবং আস্তে আস্তে যখন ওনার কাছে আমি পড়া শুরু করি, তো বেশি দিন আমি ওনার কাছে পড়ি না, মাত্র 3 মাস পড়ার পরে আমার আব্বু আর কি ওনাকে বাসায় রাখে, যে বাসায় এসে পড়াবে। এবং ওনার মানে কথাবার্তা এত সুন্দর ছিল, মানে অতুলনীয়, মানে কথার স্টাইল এত ভালো ছিল, মানে মানুষকে মন করার মতো। একটুতেই মানে খুব বলবে যে না অ্যাকচুয়ালি খুব ভালো একজন উনি ব্যক্তি। কথাবার্তা অনেক স্মার্ট ছিল। উনি নারায়ণগঞ্জ তুলারাম কলেজে পড়তো আর কি। তো আমার যখন আমি উনি কোচিং সেন্টারে পড়তাম, যখন প্রথম আমি তাকে দেখি, তখনই এক ধরনের তার প্রতি যে কেন যে আমার এত মানে মমতা চলে আসলো, তার প্রতি এত মানে চাহিদা, ভালোবাসা মানে কেন যে চলে আসলো আমি নিজেও বুঝতে পারিনি। সো যখন কোচিং সেন্টার পড়তাম, তো উনার মানে বিষয়ে জানার জন্য আমার খুব আগ্রহ থাকতো, যে উনার মনের ইচ্ছা কি, বা উনি কিরকম কি পছন্দ করত, বা উনার কোনো বাহিরে কাউকে এরকম মনে এরকম মানুষ আছে কিনা, মানে খুব তার সাথে আমি আস্তে আস্তে মিশতে চেষ্টা করি, অনেকটা ফ্রি হই। প্লাস আমার বাসায় আমি যখন আব্বুর মুখে শুনছি যে উনি আসবে আমার বাসায় এসে পড়াবে, মানে আমি আরো উৎসাহ জেগে যাই, এত আনন্দ হই আমি যা বলারই বাহিরে। পরে যখন কোচিং সেন্টার আমি যেতাম, স্যার যেহেতু আছে সবার সাথে তো মিশতে হয় তার, কারণ একটা স্টুডেন্টের সাথে না মিশলে তো একটা স্টুডেন্ট কোচিং সেন্টারেই থাকে না। তো কারোর সাথে মিশলে, কারোর সাথে কথা বললে আমার কেন জানি খারাপ লাগতো, মানে আমার কেন মানে ফিল হতো যে মনে হয় আমার চেয়ে মনে ওকে বেশি ভালোবাসে, বা ওর প্রতি মনে হয় আগ্রহ আছে, জেলাসি কাজ করতো। তা আমার ভালো লাগতো না, আমি রাগারাগি করতাম বা জিদ করতাম, বা ওই যে আমি বললাম যে আমার এক ধরনের যে জিদ বা রাগ, সেটাই আমার কি মানে জীবনের সবচেয়ে আমার সেটাই আমি মানে পরাজয় হতে হতে আজকে এই পর্যন্ত আসছি। শুধু আমরা ক্রনোলজিক্যালি শুনবো। এক ধরনের জিদ কাজ করতো আপনার মধ্যে। তারপর তো জিদের কারণে আর কি আমি চলে আসতাম, আমি আজকে পড়বো না, এরকম একটা জিদ করে আসতাম। তো ও বলতো যে কি কেন চলে যাবা, কেন বসো, মানে এরকম জিদের কারণে দেখা গেছে ওর হাতে আমি অনেকই মার খেয়েছি।
হ্যাঁ এই করতো, তা আমার আব্বুর কাছে বিচার দিত। তো আব্বু বলছে কি যে আমার মেয়ে তো একমাত্র মেয়ে, তো আমি খুব আদর করে আমি তাকে লালন করেছি, যে মাটিতে রাখিনি, পিঁপড়া কামড় দিবে, মাথায় রাখিনি, উকুনে কামড় দিবে, ঠিক আছে। সো আমার মেয়ে একটু রাগ বেশি, তো আব্বু আপনি কিছু মনে করবেন না, আপনি নিজের মনে করে তাকে একটু তৈরি করে দেন। তো এই কথাটা যখন বলছে, বাসায় আসতো যখন, মানে আমার পড়ার প্রতি কোনই ছিল না, মানে তার কথা শুনবো বা তাকে দেখবো, মানে কখন আসবে পড়াইতে, মানে এক ধরনের আমার টেনশন ফিল কাজ করতো, মানে আসছে না কেন এরকম। তো এরকম হওয়ার পরই তারপর না আমি আস্তে আস্তে তাকে বুঝাইতে চেষ্টা করি যে আপনাকে আমার খুব ভালো লাগে, এরকম আমি বুঝাইতে চেষ্টা করি। তবে স্যার যিনি ছিল, মানে আমার প্রাইভেট টিচার যিনি ছিল, ওনার একটু সমস্যা ছিল কি, ওনার একটু টাকার প্রবলেমটা ছিল একটু বেশি। তো দেখা গেছে একদিন বললো যে রুমা আমার একটু প্রবলেম আছে, এই যে কিছু টাকা হবে। তো আমি বলছি কি হ্যাঁ হবে, সমস্যা নেই, কত টাকা লাগবে? তোমার এত টাকা লাগবে। তো আমি বলছি যেহেতু চেয়েছে, হ্যাঁ দিই, আমি একটু হেল্প করি। হ্যাঁ এভাবে একদিন 2 দিন এভাবে হেল্প করতে করতে উনিও আর কি, যেহেতু আমার কাছ থেকে মানে হেল্প পাচ্ছে, উনিও আর কি মানে করতো। তবে আমি জিজ্ঞেস করতাম যে যখন এক ধরনের ফ্রি হয়ে যায়। আপনি কি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন আপনার স্যারকে যে আপনি তাকে পছন্দ করেন? স্যার আপনার কি রিপ্লাই দিয়েছেন? মানে উনি আর কিছু বলতো না, উনি মানে ওর হ্যাঁ না কিছু বলতো না। আমার তাদের সাথে এসে আর কি তাল মিলাতো। শুধু একটা কথা বলতো, অ্যাকচুয়ালি আমি এসব নিয়ে এখন ভাবছি না, ভাববো পরে, কারণ আমার কিছু কাজ আছে, আমার পড়াশোনা শেষ করতে হবে, আমি প্রতিষ্ঠিত হব, এই ধরনের কথা বলতো। সো এভাবে চলে যায়। আমার এসএসসি পরীক্ষা আসছে, পরীক্ষা দিলাম, মাঝখানে 3 মাস যেহেতু একটা রেজাল্টের অপেক্ষা, এখন তো আমার কোচিং ও নেই, স্যারও আসা যাওয়া করবে না, মানে আরেক ধরনের একটা টেনশন কাজ, যে স্যার তো আসবে না, আমি তার সাথে কিভাবে দেখা করবো। তো মনের ভিতরে এক ধরনের মানে খুবই, তো আমি বলতাম যে স্যার আমার তো পরীক্ষা শেষ, ভাইয়া তো আপনি তো আসবেন না। বলবে কে বলছে আসবো না? তোমার সাথে কি আমার পড়াশোনারই একটা রিলেশন? তা না, তোমার সাথে আমার অনেক রিলেশন তৈরি হয়ে গেছে, এভাবে আমাকে বললো। তো এই কথাটা যখন বলছে তখন আমার মানে ভাবছি যে হয়তো বা তাইলে উনিও আমাকে পছন্দ করে নিয়েছেন, এই কথাটা কেন বললো? বলকে আসবো, সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি এসে দেখা করে যাবো। তো প্রতিদিনই আমি ওয়েট করতাম সন্ধ্যা হলে যে হয়তো আসবে। দেখা গেছে উনার কোনো সমস্যা হলে আমার কাছে আসতো যে আজকে এত টাকা লাগবে, আজকে কত টাকা লাগবে। তা আমি এভাবে হেল্প করতাম। হেল্প করতে করতে যখন রেজাল্ট বের হলো, তা আমি ভালো একটা করি ম্যানেজ। তো স্যার আসলো, মানে ভাই আসলো, আসার পরে আব্বু খুব মানে বলছে যে আমি মোটামুটি খুশি হয়েছি, তবে আর একটু ভালো হইলে মানে ভালো হইতো আর কি। বলকে যাক আঙ্কেল চিন্তা করবেন না, আমি ইন্টার কলেজে আমি আবার ভর্তি হই, আবার পড়াশোনা রানিং হয় ওনার কোচিং সেন্টারে, যেটা সেখানে আর কি আমার ইংলিশ ক্লাস করার জন্য আমাকে আবার রানিং শুরু হয়। তারপর উনি আসা যাওয়া করতেই থাকে, করতে করতে এক পর্যায়ে মানে খুব মানে উনি বুঝে গেছে যে আমি তাকে পছন্দ করি, বা উনি এ ব্যাপারে কোনো মানে ডাইরেক্ট স্টেট আমাকে বলে নাই যে আমার জন্য তুমি ওয়েট করো, মানে অপেক্ষা করো না, বা আমি তোমাকে পছন্দ করি না, এরকম কিছু না। তা আমি ভাবছি হয়তো বা পছন্দ করে, বা এভাবে ওর কোচিং সেন্টারে যারা মেয়েরা ছিল সবাই আর কি একটু ওনার প্রতি খুব ভালো একটা ভক্ত ছিল। তাই গুলো আমার পছন্দ হতো না, আমি খুব রাগারাগি করতাম এই নিয়ে, যে কেন আপনাকে ও কেন আপনার সাথে এভাবে কথা বলবে, বা আপনি কেন তার সাথে এভাবে। যখন আপনি এটা করতেন তখন উনি কি করতো? তো উনি বুঝাইতে চাইতো যে অ্যাকচুয়ালি দেখো আমার স্টুডেন্ট, সবার সাথে কথা বলতে হবে, এটা নিয়ে তুমি করবা কেন, এরকম বলতো। তো আমার তো ভালো লাগে না। বাকি ভালো লাগে না এটা কেমন কথা বলতেছো, আমার স্টুডেন্ট না, আমার সাথে কথা বলবে না, মানে এরকম বুঝাইতো। তা আমি বলতাম হয়তো বা এরকম হতে পারে। আর সবসময় তো দেখা গেছে আমি কোচিং এ থাকি না, যতটুকু সময় থাকি যতটুকু দেখি। তো আমার এক পর্যায়ে মানে সারাদিনই টেনশন ফিল করতো যে কোচিং সেন্টার আছে, কার সাথে কিরকম, বা উনি যে হোম টিউশন যেগুলাতে যাচ্ছে তার সাথে কিরকম, মানে এরকম মানে একটা টেনশন ফিল করতো, টেনশন সন্দেহ সবকিছুই কাজ করতো। সন্দেহ টেনশন থাকতো, এরকম আর কি চলতে থাকে ওর সাথে আমার। ইন্টার পরীক্ষা, আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম এভাবে। মানে ওনার ফ্যামিলি যেটা, ওনার যে বোন, ছোট বোন, ওনার নাম হচ্ছে রুমা, ওনার ছোট বোন এবং আমি একই ক্লাসের ক্লাসমেট। তো এটা যখন ওনার ফ্যামিলি মোটামুটি আর কি জেনে গেছে যে আমি যে রুমা নামে যে আছে মেয়েটা, আমার আসল নাম তো রুমা আর ডাক নাম পলি। তো উনি যখন জানছে যে রুমার সাথে হয়তো বা ফাহিমের ভালো একটা রিলেশন হচ্ছে, মানে আপনার যেটা হলো আপনার মাধ্যমে ওর বোন জেনেছে, ওর বোনের মাধ্যমে ফ্যামিলি এভাবে জানতে পারে। বা দেখা গেছে ওনার বড় বোন তো নারায়ণগঞ্জ জামতলা আর কি ওখানকার স্থানীয় বাসিন্দা। তো এরকম আর কি চলতে চলতে ওর ফ্যামিলি, মা, এদের সবার কথা আর কি আমাকে বলতো।
তা আমিও শুনতাম। আর আমার ফ্যামিলি বিষয়ে তো এ টু জেড উনি যখন সবকিছুই জানে। আর এভাবে আর কি আমার ইন্টারের ফাইনাল পরীক্ষা শেষ পর্যায়ে যখন যাই, তো আমার ফ্যামিলি থেকে এক ধরনের আসে যে মানে বিয়ের কথাবার্তা চলার জন্য। বিয়ের কথাবার্তা আসে আর কি আপনার ফ্যামিলি থেকে, এই ছেলেটার সাথেই নাকি নরমালি? না, নরমালি। আমার আব্বু আম্মুর কি জানতো না, আমার আব্বু আম্মুর পছন্দ না। আমার আব্বু আম্মুর পছন্দ যে একটাই, যে আমরা পুরান ঢাকার মানুষ, আমরা বিয়ে দিব মেয়েকে পুরান ঢাকায়, কোনো গ্রামে না। পুরান ঢাকার মানুষ পুরান ঢাকাতে বিয়ে দিব। একমাত্র মেয়ে, আমি যাতে একদিন দুদিন পর পর আমার মেয়েকে দেখতে যেতে পারি, ঠিক আছে, আমার মেয়ে যাতে আসতে পারে, তো পুরান ঢাকাতে আমার মেয়েকে বিয়ে দিব। তো আমার আত্মীয়র সাথে একটা বিয়ের কথাবার্তা আলোচনা শুরু হতে থাকে, তখন এটা আমার কানে আসে। তো এই জন্য তো আমি বাড়ি থেকে নাকচ, যে না আমি এখানে বিয়ে করবো না, আমি এখন পড়াশোনা করবো, আমার পক্ষে সম্ভব না। আম্মু তো বলতেছে না ভালো হবে, আমারও খুব পছন্দ, দেখো তুমি চিন্তা ভাবনা করো। আমি না, আমার পক্ষে সম্ভব না। আমি এখনো বলি নাই যে আমি স্যারকে আমি পছন্দ করি। প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আজকে পলি রয়েছে, বা পলির আরেকটা নাম হচ্ছে রুমা, যাই বলি না কেন আমরা, সে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, এবং লাখো মানুষের সামনে নিজের জীবনের ভুল বা অপরাধ যাই বলি না কেন সেটা স্বীকার করতে এসছে। আমরা পলির কাছ থেকে বিস্তারিত শুনতে চাই। আমরা একেবারে শৈশবের ব্যাকগ্রাউন্ডে রয়েছি। 3 মিনিটের বিরতির পর বাসা থেকে বিয়ের আলোচনা শুরু হয়। আমার তো পছন্দই না, যে না আমি তো একজনকে পছন্দ করছি। তো এর মাঝখানে এখানে ছোট্ট একটাই আমি বলতে চাচ্ছি, সেটা হলো আমার আব্বু যখন এর মাঝখানে স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক না হার্ট স্ট্রোক, হ্যাঁ করার পরে আমাদের বিজনেস ছিল যে ব্রয়লার যে ফার্ম, ওটার বিজনেস ছিল। ওইটা বিজনেসে যখন আমার আব্বু মানে আনতে যায়, যে বা ফার্মে যে এগুলা সাভার থেকেই করতো, তো ওইখানে যখন যাওয়ার পর আমার আব্বুর মানে টাকা পয়সা এগুলা চিন্তাই করার পরে উনি অসুস্থ হয়ে যান। তারপরে উনি হার্ট অ্যাটাক করেন। হ্যাঁ, এর মাঝখানে আমাদের একটু মানে পারিবারিক ভাবে একটু প্রবলেম হয়ে দাঁড়ায়, যেটা আর কি উনি জানতো, আসা যাওয়া করতো সবকিছু। এই বিষয় নিয়ে আদার্স অনেক কিছু নিয়ে আমার আব্বু আম্মুর সাথে একটু এক পর্যায়ে ঝগড়া হয়। তো তখন আমি ইন্টার পরীক্ষা, ফাইনাল পরীক্ষার টেস্ট পরীক্ষার কি শেষ, ঠিক আছে, যখন ফাইনাল আমি দিব, তখন আমি এসএসসি তে 2003-এ 2005-এর কথা বলতেছি, এটা আমি 2005-এ প্রায় যখন আমি এইচএসসি পরীক্ষা দিব, আমার আম্মু আব্বুর সাথে যখন একটু ঝগড়া হয়, আমি আবার আমার আম্মুকে নিয়ে রাগ করে চলে যাই আমার নানুর বাসায়। চলে যাওয়ার পরে তখন আবার এই স্যার আমার আব্বুর যে আমি একা আব্বু আছে, তো এটার জন্য আমার নানুর বাসায় যায়। তো যাওয়ার পরে আম্মুকে যা বুঝায়, আমাকে যা বুঝা, যা হবার হয়েছে, ফ্যামিলিতে একটু হয়, তো এটা নিয়ে তুমি রাগ করে চলে আসছো কেন, তোমার আম্মুকে নিয়ে তুমি বাসায় যেও, আর তোমার সামনে পরীক্ষা, সামনে তুমি ফি দিবা, পরীক্ষা দিবা, তোমার ফর্ম ফিল আপ কি এগুলো সবকিছু করতে হবে, তো তোমার যেতে হবে না? আমি হ্যাঁ যাবো, সমস্যা না, আব্বু যদি আসে, আব্বু যদি আমাকে এসে নিয়ে যা, তাহলে আমি যাবো। মানে এক ধরনের রাগ, যে আমার আব্বু এসে নিয়ে যাবে। হ্যাঁ, আব্বু যখন আমাদের উপরে রাগ করলো, আম্মুর উপরে রাগ করলো, এইভাবে আর কি। যখন এই কথাটা বলি, বল কি তাহলে তোমার তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তা তুমি কিভাবে কি করবা, তুমি জিদ করে যে বসে আছো, আমি ঠিক আছে আমি যাব, কিভাবে কি করা যায়, তো বলছি ঠিক আছে তুমি কালকে যেও। তো যেদিন আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেদিন আবার এই ছিল, হরতাল ছিল। তো আমি সেদিন, আমি তো গাড়ি বন্ধ থাকবে, কি করব? তা তার আগের দিন আমি ফোন দিই যে ভাইয়া, তো আমার তো কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তো এখন কি করা যায়? তো আমি যদি একদিন আগে চলে আসি, আমি বাসায় যাব না, আব্বু না আসলে আমি যাব না, আব্বু যদি আসে তাহলে আমি যাব। বলে কি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমি তাহলে আমাদের বাসায় নিয়ে যাব, তুমি আমাদের বাসায় থেকে। মানে আপনার প্রাইভেট টিউটর? হ্যাঁ। ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল মাহবুব আলম ফাহিম। ওকে। তবে ওনার বাসায় সবাই রিপন নামে ডাকে। ঠিক আছে, বলুন। তারপরে যখন আমি বিকালে ফোন দিলাম যে ভাইয়া আপনি কোথায় আছেন, আমি তো একা, তো আমার যাওয়া সম্ভব না, এখন কিভাবে যাব? হ্যাঁ, আর আপনার বাসায় তো আমি কোনোদিন যাইনি, এভাবে তো আমার একা যাওয়া সম্ভব না, যদি আপনি না নিয়ে যান। তো বলে কি যে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তো মতিঝিলে আসবো। তখন ডেস্টিনি শুরু হয় 2000 সালে, যেটা মতিঝিল, ওখানে একটা সেমিনার হয়, সেই সেমিনারে উনি আর কি ছিল।
ওকে। সো আমি রাত্রে গেলাম, আমার আম্মুকে বলে গেছি, আমি সত্যি কথা বলে গেছি, আমি আম্মুকে সব কথাই বলতাম, কোনো জিনিস লুকাইতাম না। সো আম্মুকে বলছি আম্মু এমন এমন ভাইয়াদের বাসায় যাবো, রাতে থাকবো, সকালে আমি ফর্ম ফিল আপ করে আমি আবার চলে আসবো। বলে আচ্ছা ঠিক আছে। পর আমি ফোন দিয়ে যাই, তো উনি আবার রাত্রে তখন 10টা 11টা প্রায়, রাস্তা পুরো নীরব, উনি আমাকে নিয়ে যায়। যখন আমি যাই, উনি আস্তে আস্তে নিয়ে যাওয়ার পর উনি আবার থাকতো, উনার বলতো সবসময় যে উনি বোনের বাসায় থাকে, কিন্তু উনি বোনের বাসায় থাকতো না, উনি থাকতো একটা ব্যাচেলার রুমে, একা নিয়ে থাকতো, একটা মানে flat। আলাদা একটা ফ্ল্যাট একা নিয়ে সে flat থাকতো। নিয়ে থাকতো আলাদা একটা, তবে 3 রুমের বিশিষ্ট, তো 2 রুমে আরো ছেলেরা থাকতো, উনি একাই থাকতো, এক রুমে আলাদা। এক রুমে আলাদা থাকতো, ছোট একটা রুম। সো আমি এটা তো জানতাম না, আমি জানতাম যে ওনার বোনের কাছেই থাকে। হ্যাঁ, তো রাত্রে তখন 12টা বাজে, উনি আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনি যে ফর্ম ফিল আপের করার জন্য এইরকম যাকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন, আপনি পছন্দ করেন, কিন্তু সে আপনাকে তখন পর্যন্ত কোনো ওয়ার্ড দেয়নি, না, সেই মানুষটির বাসায় থেকে আপনি ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন, সেটা সম্ভব ছিল যদি আপনি আব্বুর বাসায় থাকতেন, থেকে জিনিসটা করতেন। শুধুমাত্র বাবার সাথে রাগারাগি হয়েছে, রাগ করে, সেই বাবার জিদ সাথে করে রাগ করে, আপনি এরকম একটা পথ বেছে নিয়েছেন। পথ বেছে নিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। ও কিন্তু প্রথম দিক থেকে একটা কথা বলেছে, আমি প্রচন্ড জেদি একটা মানুষ, আমি মেয়ে বলতে চাই না, অনেক সময় বলেন অনেকে জেদি মেয়ে, এটা বলতে চাই না, প্রচন্ড জেদি একটা মানুষ, এবং আমার যা জেদ ওঠে সেটা আমি শেষ পর্যন্ত নিবারণ করেই থামি। ও কিন্তু বাবার ওখানে থাকেনি, হ্যাঁ, থাকলো এমন একজন মানুষের কাছে পথ বেছে নিচ্ছে, যে মানুষটাকে সে ব্যক্তিগতভাবে পছন্দ করে, যার ব্যক্তিগত জীবন সম্পর্কে সে খুব একটা জানে না, তার সঙ্গে রাত কাটানো, এবং তার পরের দিন সে ফর্ম ফিল আপ করে বাসায় আসবে। আপনার মা এটা পারমিশন কেন দিল? না, আমি তো আম্মুকে বলছি যে তাদের বাসায় যাচ্ছি, তার ফ্যামিলির বাসায়। ফ্যামিলি বাসায় থাকবেন হ্যাঁ, আপনি, তারপরও মা, আমার মনে হয় তাহলে তো মা ওদের ফ্যামিলি কারোর সাথে কথা বলতে পারতো, হ্যাঁ, সেই কথাটা সেখানে কেন আমার বলেন? আম্মু আমাকে খুব বিশ্বাস করতো। আর যেটা বললাম যে ও যে তখন যে স্যার ছিল, হ্যাঁ, so ও মানে আমাদের ফ্যামিলির সাথে খুব ভালো একটা খুব ভালো করে মিশে হ্যাঁ, গিয়েছিল। মিশে গিয়েছিল, Fine. খুব বিশ্বাস করতো যে না আসলে আপনার মা খুব বিশ্বাস করতো? হ্যাঁ, Okay, যে fine, ছেলের খুব মতো বেশি করে বিশ্বাস করতো। দেখতো, হ্যাঁ, Fine. ছেলের মতো করে দেখতো। ঠিক আছে, তো হ্যাঁ, তারপর আপনি সে বিশ্বাস আর কি দিয়েছে যে হয়তো বা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ। ওকে, ফাইন, তো তারপরে আপনি কি করলেন? তারপরে যখন রাতে 12টা বাজে, আস্তে আস্তে যখন চাষার থেকে রিক্সা নিল যে জামতলা যাবে, তো আমি জানি যে ওর বোনও তো জামতলায় থাকে, তো যখন যায় তখন আস্তে আস্তে রুমে ঢুকে, তো আমাকে বলতেছি কি, যখন গলির ভিতরে যাচ্ছি আমাকে বলে কি যে কোনো কথা বলবা না, আস্তে আস্তে টুক করে চলে আসবে। আমি কি কেন লুকায় যাবো, কেন টুক করে আমি চলে যাবো, কেন এটা আবার কেমন কথা? বলে কি আসলে তুমি একটু বেশি কথা বলো, তোমাকে বলছি আস্তে করে তুমি চলে আসবে, কোনো সাউন্ড করবে না। ওকে, তখন আমার একটা মাইন্ডে লাগলো, তো আমি তো তাকে বিশ্বাস করেছি, তো আমি সে কি যে এইভাবে যাবো আসতে করে, তো আমি আর আগে পারছি না, আমি কি না আমি যাবো না, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমার এক ধরনের তখন ভয় কাজ করে চলে আসলো যে কোথায় নিয়ে যাচ্ছি, মনের বাসায় যাবে এভাবে লুকায় কেন? তো আমি কি সত্যি কথা বলেন তো ভাই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে কি যে তোমাকে চলে আসতে বলছি, চলে আসো, এত কথা বলতেছো কেন? ওকে, তো আমি বলছি ঠিক আছে, উনি তো এরকম না, এতদিন ধরে এসএসসি মানে 2 বছর ধরে দেখতেছি, ওরকম তো খারাপ কোনো কিছু দেখিনি তাকে, ঠিক আছে চলেন। তো গেলাম, আস্তে করে দরজা খুলে ওনার রুমে আর কি নিয়ে ঢুকলো। ওনার রুমে ঢুকলো? হ্যাঁ, ওনার রুমে ঢুকেছে। তো আমি তো তখন আমার হাত পা কাঁপা শুরু করে দিল, এটা আমার কোথায় নিয়ে আসলো? আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এটা কোথায় নিয়ে আসলেন? বলো কি কথা বলো না, এত রাত্রে আশেপাশে মানুষ আছে। হ্যাঁ, আমি রুমে মানে আপনি কি আপনার বোনের বাসায় থাকেন না? বলে কি না সমস্যা আছে। আমি সমস্যা মানে? বলে কি আচ্ছা ঠিক আছে, এটা পার্সোনাল বিষয়, আমার ফ্যামিলি, এর জন্য আমি বলতে চাইনি। তো আমি কি না ভাই এটা তো আপনি ঠিক করেন নাই, আমার খুব মাইন্ডেড লাগতেছে। বলে কি না তুমি চিন্তা করো না, আমি এক রুমে রাত্রে থাকবো, এটা কেমন কথা? বলে কি না সমস্যা নেই, তুমি শুয়ে পড়ো, আমি আছি, এখানে আছি, চিন্তা করো না তুমি। তো এই কথাটা যখন বললো, আমার তো আর মানে টেনশন ফিল করতেছি যে আমি কোথায় আসলাম। হ্যাঁ, বারবার আমি তাকে একই প্রশ্ন করতেছি যে আপনি কেন বললেন না, আপনি এভাবে আমাকে নিয়ে আসলেন একটা ব্যাচেলার রুমে, তো বলতেছেন তুমি নিশ্চিন্তে থাকো। যখন এই কথাটা বললো, তা আমার এক ধরনের তার প্রতি বিশ্বাস ছিল যে হয়তোবা হতে পারে। ঘুমানোর পর মানে তখন রাত প্রায় সে মধ্যরাতে হঠাৎ দেখি মানে আমার পাশে, তা আমার ঘুম ভেঙে যায়। আমার একটা অভ্যাস আছে যে মানে একটু টাচ লাগলে আমার ঘুম ভেঙে যায়, কি ব্যাপার? তা আমি উঠে বসলাম, বলছি কি আপনি এভাবে পাশে, এটা তো ঠিক না ভাইয়া। বলে কি ঠিক না মানে? এটা কোনো মানে বিষয় না। হ্যাঁ, আমি এটা বিষয় না মানে এটা কেমন কথা বলতেছেন? বলে কি চুপ থাকো, কোনো কথা বলো না, আশেপাশে সবাই ব্যাচেলার। আপনি যখন বাসাটায় ঢুকেছেন তখন আশেপাশের লোকজন বা আশেপাশের রুমে যারা ছিল তারা কেউই নক করেনি? সবাই ঘুমে ছিল? ওনার কাছে তালা চাবি ছিল, ওভাবে খুলেছে। ওকে, যখন মানে এরকম কথাবার্তা হচ্ছে, হওয়ার পরে তো মনে বলতেছে যে
তুমি ভয় পাইতেছো কেন? তা আমি বলছি কি ভয় পাবো না, এটা কেমন কথা বলতেছেন, যেটা তো ঠিক না ভাইয়া, প্লিজ আপনি সরেন, আমার এসব তো মানে আপনার উচিত হচ্ছে না। বলে কি যে আরে তুমি চুপ থাকো, কোনো কিছু না, তুমি মানে টেনশন করো না, মানে এরকম আমার সাথে এক পর্যায়ে মানে তার সাথে আমার কিছু অনেক কিছু মানে বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ আপনার সেখানে কোনো মত ছিল না, কিন্তু তার জোরাজুরিতে যে কোনো ভাবে হোক এই ঘটনাটা ঘটে যায়। ঘটে যায়। এটা আপনার কলেজে অ্যাডমিশনের সময়ের ঘটনা, তাই তো? তারপর কি হলো? তারপরে যখন সকাল ভোর হয়ে যায়, মানে আমি এক ধরনের আর কি যে এটা কি হয়ে গেল, মানে আমি আর নিজেকে আর কি টেনশন করতেছি যেটা কি হয়ে গেল, যেটা আমি ভাবতে পারিনি বা যেটা আমার উচিত না, মানে এটা কি করে সম্ভব। মানে আমি খুব কান্নাকাটি করি আর কি। ঠিক আছে, আমি আপনাকে ভালো লাগে বা আমি আপনাকে পছন্দ করি, কিন্তু তাই বলো যে এরকম কোনো কিছু আপনার সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি, না হওয়ার আগে এরকম কোনো কিছু, এটা আমি মেনে নিতে পারতেছি না। ওকে তুমি নিশ্চিত থাকো বা তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো যে আমি তোমাকে মানে এই করবো না, ফেলবো না। তখন আমি বলতেছি কি যে তুমি এখন বের হবে না, তোমার কলেজে যেতে হবে 11টায়, তুমি এখন বের হো না। আমি বলছি, কেন? বলে কি না সমস্যা আছে, বাইরে ওরা দেখলে সমস্যা আছে, কারণ এখানে সবাই আমাকে একটু অন্যরকম ভাবে দেখে। কারণ মেইলি যে ব্যাপারটা সেটা আমি দেখা গেছে এখানে ঢোকার নিষেধ করে দিয়েছি, এখন যদি আমার রুমে তারা দেখে তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তো সকাল 8টার দিকে বলে কি আমি একটু বাইরে যাচ্ছি, তো বাইরের থেকে ওনার রুমে তালা আমি রেখে যায় আমাকে। প্রায় 2 ঘন্টা পরে আর কি আসে, তখন পুরো ফ্ল্যাটটাই কেউ ছিল না, তখন আর কি বের হয়। আমি জাস্ট একটা কোশ্চেন করছি এই অনুষ্ঠানের প্রয়োজনে, সেটা হচ্ছে আপনারা রাতের বেলা যে ধরনের একটা অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে গেলেন, এটা কি নিরাপদ একটা শারীরিক সম্পর্ক ছিল? জি নিরাপদ শারীরিক সম্পর্ক ছিল, তার মানে আমরা কি ধরে নিতে পারি ও আগে থেকেই ব্যাপারটাতে প্রিপেয়ার ছিল? জি, হয়তোবা যেহেতু আমি যাবো শুনেছি, হয়তোবা সেরকম সেভাবে সে প্রিপারেশন নিয়েছে। এটাও একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে, ও হয়তো এই ধরনের বিহেভের মধ্য দিয়েই যেত, লম্বা সময় গিয়েছে, আমরা অনুমান করতে পারি। আপনি যেটা বলছেন সেটাও ঠিক হতে পারে, বা ও এই ধরনের ব্যবহার হয়তো অনেকের সাথেই করেছে, যে কারণেও হয়তো বা ওই ধরনের একটা প্রিপারেশন ওর থাকা খুব সহজ ছিল। দুটোই হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। ওকে, হ্যাঁ বলুন। তারপরে আমি কলেজে যাই, আমার কলেজে কাজ সারার পর আমি বিকালের ভিতরে আমি বাসায় চলে যাই। বাসায় যেয়ে আম্মু জিজ্ঞেস করে যে তুমি কি বাসায় গেছিলা? না, মানে সংক্ষিপ্ত অ্যান্সার দিতেছি আমার আম্মুর সাথে যে তুমি কি ওখানে গিয়েছিলা, যে ফাইমদের বাসায় গিয়েছিলা। তো আমি এখন কি বলবো আমার আব্বুকে, আমি অ্যান্সারটা দিয়েছি খুব কষ্ট করে, যে মিথ্যা কথা বলতে হচ্ছে। হ্যাঁ আম্মু আর কিছু জিজ্ঞেস করে নেই। পরে এভাবে যাই হোক আমার যে স্যার ভাইয়া উনি বাসায় যায়, আব্বুকে বুঝানোর পরে আব্বু বাসায় যায় আমাদেরকে নিয়ে আসে বাসায়। তো যখন ওনার সাথে আমার একটা শারীরিক সম্বন্ধ হয়ে গেল, তার প্রতি আমার আরো বেশি আগ্রহ লেগে গেছে, যেহেতু তার সাথে আমার হয়েছে, তাকেই আমার বিয়ে করতে হবে। আপনার ভিতরে এই ধরনের একটা চিন্তা কাজ করলো, আরেকটা জিদ কাজ করলো, তাকে আমি যেভাবে হোক, যে করে হোক আমি তাকেই বিয়ে করব। কারণ তা আমি অন্য কারোর সঙ্গে যে আমি এরকম একটা মানে করব, সেটা আমার ধারা সম্ভব না। ওকে, যখন আসা যাওয়া করে আসতে যেত শুধু একটাই কারণ, ওই যে বললাম তার একটা প্রবলেম ছিল, টাকার কোনো প্রবলেম হইলে আমার কাছে আসতো। তো আমি তখন বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি যে মানে টাকার নেশাটা তার খুব বেশি ছিল। তখন আমি বুঝতাম মানুষের প্রবলেম থাকতেই পারে, নিত দিয়ে দিত এরকম। তো দেখা গেছে কিছুদিন পরই বলে যে চলো আমার বাসায় চলো। আমি কিনা আমি বাসায় যাবো না, জিদ করতো বা রাগ করতো যে কেন যাবো না, তুমি বাসায় যাবা, তুমি ওকে ভালোবাসো না, পছন্দ করো না। আমি হ্যাঁ আমি কিনা আপনার সঙ্গে আমার মানে বিয়ের কোনো কিছু না হলে আমি আপনার বাসায় যাবো না। দেখা গেছে যে কোনো অজুহাত নিয়ে বাসায় আমাকে ডাকতো, যখন বাসায় কেউ থাকতো না, বা বলতো যে আজকে তোমার নোট দিতে হবে, বা তুমি এই জিনিসটা নিয়ে আসো, বা আমার এটা প্রয়োজন আছে, এরকম করে আর কি বাসায় ম্যাচে আর কি ডাক দিত। এবং আপনাদের মধ্যে এই ধরনের অনৈতিক সম্পর্ক হতো? ওকে, মাঝে মাঝে আর কি হতো। তো ওর একটা মামাতো ভাই ছিল, উনি আর কি একদিন আমার সাথে পরিচয় করা। তো ওনার মামাতো ভাই আর কি সবকিছু জানে এবং আমার মুখে শুনে প্লাস সবকিছু খুলে দিয়েছে, বা ব্যাপারটা জানে যে ওর সঙ্গে আমার একটা আন্তরিকতা আছে, প্লাস এরকম রিলেশন আছে। এভাবে চলতে থাকে। ইন্টার পরীক্ষা, যখন ফাইনাল পরীক্ষা দিই, মানে এরকম আর কি, মানে পড়াশোনার দিকে আমার একটা ধরনের মনোযোগ চলে যাচ্ছে, ওনার প্রতি মনোযোগ আমার আস্তে আস্তে আগে বাড়ছে। ফাইনাল পরীক্ষাটা দেওয়ার পরে আমার একটু প্রবলেম ছিল, মানে ইংরেজিতে একটু উইক ছিলাম আমি, তো ইংরেজিতে আমার পয়েন্টটা কম আসে।
ঢাকায় যখনই হয় আমার আব্বু এবং আমার আম্মু কিভাবে জানি মানে ওই যে বিয়ের বিষয়টা যে আমার আত্মীয়দের সাথে একটা বিয়ে দিবে যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, এটার কি নিয়ে আলোচনা আবার ফের শুরু হয়। আমি তো এখানে বিয়ে বসবো না, তো আমার আম্মুকে আমি বলেছি যে এরকম এরকম আমি স্যারকে পছন্দ করি এবং উনিও আমাকে পছন্দ করে, আমি অন্য কোথাও বিয়ে বসবো। তা আব্বু বিষয়টা মেনে নেয় না, বলে কি যে কি যাকে আমি এত বিশ্বাস করলাম, যাকে বিশ্বাস করে আমার বাসা আসা যাওয়া করলাম না, এটা আমি তো গ্রামের কোনো ছেলের কাছে বিয়ে দিব না, সম্ভব না। আমার আব্বুর সাথে আমি খুব রাগারাগি করি, কানাকাটি করি যে আমাকে এখানে বিয়ে না বসলে আমার পক্ষে সম্ভব না, অন্য কোথাও বিয়ে বসে। তখন মানে ওর আসা বন্ধ, বাসায় আসা বন্ধ। স্যারের আম্মুকে বলে দিয়েছে যে তুমি স্যারকে বলবা যেন আমার বাসায় না আসে, আমি এটা পছন্দ করি না। আমার তো আরেক ধরনের আরেক জিদ উঠলো যে কেন আসতে দিবে না কেন, এই নিয়ে আমার বাবার সাথে অনেক তর্ক বিতর্ক করি। একদিন আমার বাসায় আসে, তো এই বিয়ের বিষয়টা নিয়ে আলোচনা হয়। স্যারকে দেখে তো আমার আব্বু এমনি মনের ভিতরে এক ধরনের রাগ জমে আছে, যাকে আমি এত বিলিভ করলাম সে আমার মেয়ের সাথে রিলেশন করলো, যেটা আমার সম্ভব না, এটা তো তার তো বাসায় আসা সম্ভব না। তা আমার আম্মু তাকে বলতে পারে নাই যে বাবা তুমি এসো না, কিভাবে বলে। তো সেদিন যখন আসে, তো বিয়ের বিষয় নিয়ে যখন আমার আম্মু কথাটা তুলে আমার আব্বুর সাথে, তো এক পর্যায়ে আমার সাথে তর্ক বিতর্ক হয়, আমি কান্নাকাটি করতেছি যে না আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে বসবো না। আমার আব্বু আর কি আমার উপরে মানে হাত তুলবে এরকম একটা অবস্থা। যখন হাত তুলে আসে তখন ও যে ভাইয়া ফাহিম, ও আবার দৌড়ে যায়। আপনার কত বড় সাহস, আপনি মেয়ের উপরে হাত তুলতে যাচ্ছেন, আপনি এত বড় সাহস কেন? আমার আব্বুকে বলতেছে আপনি একটা ননসেন্স, আপনি একটা ইডিয়েট, কেন আপনি যে মেয়ে বড় হয়েছেন হাত তুলবেন কেন? আমার আব্বু বলতেছে কি আমার মেয়েকে উপর আমি হাত তুলবো না কি করবো, এটা আমার পার্সোনাল ব্যাপার, আপনি বলার কি? তখন আর কি বলতেছে আমি বলার কি মানে, হ্যাঁ না এটা তো না, কি আপনি আমাকে ইডিয়েট বললেন, আপনি আমাকে ননসেন্স বললেন, আপনার সাহস তো কম না, আপনি এখানে বলার কি? আমার মেয়েকে আমি শাসন করতেছি। হ্যাঁ তখন কি ফাহিম বাসার ভিতরেই ছিল? হ্যাঁ আমার বাসায় ছিল। বাসায় থাকা অবস্থায় আপনার সঙ্গে এই ধরনের শাসন করছে? হ্যাঁ। ওকে, আর ফাহিম তখন কি কারণে বাসার ভিতরে ছিল? বাসার ভিতরে ছিল, আসছে আমার সাথে দেখা করতে এসছে, সেই সময় এই ঘটনাটা ঘটছে, যখন অলরেডি সবাই জেনে গেছে আপনার পরিবারে যে আপনি ফাহিমকে বিয়ে করতে চান। ওকে, তারপর আসার পরে চলে যায়। ও তখন রাগ করে চলে গেল ফাহিম। ফাহিম চলে গেল। ফাহিম যখন আপনার বাবাকে ননসেন্স বলছিল, ইডিয়েট বলছিল, তখন আপনার রোলটা কি ছিল? আপনি কি বলছিলেন? আপনি কি করেছিলেন? চুপ হয়েছিলেন। ওকে, তারপরে যখন চলে যাওয়ার পরে তা আমি পরের দিন দেখা গেছে তার কোচিং সেন্টারে বা তার রুমে গেলাম যে এখন কি করব, যেহেতু আব্বা আম্মুই করতে পারছে না। তো উনি তখন আর সাহস দিচ্ছে না যে কি করবো, মানে যেরকম কথা বলছে না যে চিন্তা করো না আমি আছি, বা চলো আমরা বিয়ে করিনি, এরকম কোনো কিছু না। আগে কি বলতো এটা? না, বলতো না। আগে কখনো বলতো না, তখনও বলেনি। তোর বাসায় যখন যাই মানে কোনো ভরসা পাচ্ছিলাম না। যখন পাই না তখন এই নিয়ে আমার আব্বু বাসা আলোচনা করে, আমার আম্মু আলোচনা করে যে যেহেতু মেয়ে পছন্দ করতেছে দেখো তুমি চিন্তা ভাবনা করে। আব্বু বলতেছে কি যে না আমার পক্ষে সম্ভব না, আমি এই বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করতে পারবো না, আমি এখানে রাজি না। আর যখন আমাদের বাসায় ডাক দিলাম আমি তখন বললাম যে এই অবস্থা, আমার যখন বিয়ের কথাবার্তা চলতেছে এখন আমি কি করব। বলে কি যে এখানে আমার কোনো মতামত নেই। আমি মতামত নাই মানে এটা কেমন কথা বলতেছো, তোমার সাথে আমার এত কিছু হয়ে গেল, এখন আর বাসায় কি বলি, এখন আমি কি করব। বলে কি করবো মানে এটা তুমি ভালো জানো, মানে আমাকে বললো এটা তুমি ভালো জানো। ওর আবার এলাকার যারা ফ্রেন্ডরা ছিল, ফ্রেন্ডরা আবার আসা যাওয়া করতো। তো ওর ফ্রেন্ড একটা নাম ছিল আরিফ, উনি আবার আসা যাওয়া করতো। তো তুমি যখন ব্যাপারটা জানতো বা বুঝতে পারছে যে আমি ওকে খুব ভালো একটা পছন্দ করি, তখন আমাকে বলে যে তুমি যে তাকে পছন্দ করো, তার ফ্যামিলি এত কিছু ব্যাপারে কি জানো কোনো কিছু? আমি কি না এ বিষয়ে তো আমি জানি না। বলে কি যে ওরা প্রভাবশালী এবং তাদের অনেক কিছুই বড়, বা ও কাউকে বলে না। ওর বাবা একজন ভালো একটা মানে মাতবর যাকে বলে, ওনাদের উপরে কোনো কিছু হয় না, কথাবার্তা বলতে পারে না, ওনারা যা বলবে তাই। ওর বড় ভাই একটা কমিশনার, ওর মা মেম্বারে দাঁড়াচ্ছে, আর ওর বাবা 2টা বিবাহ করেছে, উনি ছোট মার ঘরে ছেলে, এক ছেলে এক মেয়ে। তবে ওর মার সাথে বাবার কোনো রিলেশন নেই, মা আলাদা থাকে ছোট খালার সাথে। আর সেই কারণে ছোট খালার মেয়েকে লালন পালন খুব বড় করছে দেখে ওর মা চায় ছোট খালা ওর কাজিনের সাথে যাতে ওর বিয়েটা হয়। এখন এটা তো মেনে নিবে না। আমি কি সেটা তো আর আমি জানি না, যদি মেনে না যদি নাই নেওয়া, যদি ওনার যদি নাই থাকে আমার প্রতি, তাহলে আমার সাথে এরকম সম্পর্কটা কেন করলো? মানে আমার তো একটা লাইফের একটা মূল্য আছে, উনি তো ব্যক্তিগত ভাবে তাহলে আমার সাথে এভাবে মিশলো কেন? এটা তো আমি মেনে নিতে পারবো না, এটা তো আমার পক্ষে সম্ভব না। যে করে হোক যেভাবে হোক আমি ওকে বিয়ে করবোই করবো।
যখন এই কথাটা বলি তখন আসছে বাসায়, যখন আমার আব্বু না থাকতো, আমার আম্মুকে যেভাবে ওকে আমি ম্যানেজ করছি যে আম্মু তুমি করো না, খুব ভালো শিক্ষিত ছেলে, আর তুমি ব্যাপারটা মেনে নাও। তা আম্মু বলছে কি যে তোমার আব্বু না মানলে তা আমার পক্ষে মানা সম্ভব না। তখন আমি আম্মুকে বলছি, মানে বলে দিলাম যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আম্মু তো তখন কান্নাকাটি যে বিয়ে হয়ে গেছে, মানে এটা কেমন কথা বলতেছো? হ্যাঁ, মানে এক ধাপ বাড়িয়ে আপনি বলে দিলেন মিথ্যা হ্যাঁ, কথা। মিথ্যা কথা, মিথ্যা আশ্রয় দিলাম যে যাতে আমার অন্য কোথাও যাতে বিয়ের কোনো কথা না বলে। ঠিক আছে? এদিক থেকে ফাহিম কি আপনার সঙ্গে বিয়ে হবে এরকম কোনো কথাবার্তা বা কোনো নিশ্চয়তা কি দিয়েছে? না, তখন দেয়নি। তখনও দেয়নি। না, তখনও দেয়নি। তার ঊর্ধ্বে উঠে আপনি আপনার ফ্যামিলিকে হ্যাঁ, ধরনের নিশ্চয়তা দিয়ে দিয়েছেন। দিয়ে দিয়েছি যে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আব্বুকে এখন কিছু বলবো না, এটা তুমি জানো, মানে তুমি ব্যাপারটা জেনে রাখো। এর মধ্যে আমার চিন্তা হলো যেহেতু আম্মুকে বলেছি, আর আমার মানে ফাহিমের প্রতি এক ধরনের বিশ্বাস ছিল যে মানে যে হয়তো বা সে আমাকে মানে ঠকাবে না, যেহেতু আমাকে ফাহিম আসলে তুমি কোনো কিছু বলো না বা কোনো রাগারাগি করো না। আমি আবার বলেছি যে আমি আম্মুকে বলে দিয়েছি যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। মানে কেন বলছো এই কথাটা? মানে এক ধরনের উত্তেজনা, মানে এই বিষয়টা তুমি বুঝবা, আমি এই বিষয়ে আমাকে যাতে কেউ না করে ফোর্স যাতে না করে। হ্যাঁ, যখন এই কথাটা বলে আমি যে ঠিক আছে এটা আমি বুঝবো, কিন্তু কিভাবে কি করবা, যা কিছু করার এটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার আব্বু তো বেশ বিষয়টা জানে না। তো বলছি কি আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আসা যাওয়া করে তো আমি এক পর্যায়ে বললাম যে আপনি নাকি আরিফ ভাই এই বিষয়ে বলছে, এটা কি সত্যি? তাও বলে কি যে হ্যাঁ সত্যি। আমি বলছি ঠিক আছে, এটা ফ্যামিলি ব্যক্তিগত ব্যাপার, এটা হতেই পারে, এই বিষয়ে আমি মাথা ঘামাইনি। তো আমার একটাই চিন্তা, যখন আমার আব্বু বুঝতে পারে যে আমার আব্বু বলে কি তাহলে আমি আর নারায়ণগঞ্জ থাকবো না, আমি ঢাকায় চলে আসবো। যখন এই চিন্তা ভাবনা নেয় তখন 2006 এটা 6 আমি ঢাকায় চলে যাই। পরের বছর ঢাকায় যখন চলে আসি, আবার সেই লালবাগে চলে আসি আমাদের বাড়ির এখানে। তো ওখানে লালবাগে যখনই সেটেল হওয়ার পরে তো ফাইভ আসতো যেত। মানে এই দিকটা ভালো ছিল যে একটা আছে না যে তার সাথে আমি এরকম করেছি, যেহেতু এরকম একটা জড়ায় যাচ্ছে বা আমাকে নিয়ে তাকে আমি সরে যাব, এই দিক দিয়ে আমারই ছিল যে না এই জিনিসটা করতো না, মানে সবসময় আমার পাশে থাকতো। যখন আমি চলে আসি ঢাকায়, তো ঢাকায় তখনও আসে, তখনও কলেজ গেটে যে ইউনিভার্সিটি হোটেল ম্যানেজমেন্ট সেখানে ভর্তি হয়। যখন ভর্তি হয় তখন বলে কি যে আমি যে ভর্তি হব, এখন ভর্তি হওয়ার বিষয়টা আমার বা আপনার কাছ থেকে টাকা পয়সা আনছিলাম, কিন্তু দেখা গেছে আমি ওটা করে ফেলি, এখন আমার কিছু টাকা পয়সা লাগবে, বাসার থেকে তোমার আম্মুর কাছ থেকে ব্যবস্থা করে দাও। আমি আম্মুকে বলে ব্যবস্থা করে দিই। আম্মু তো জানতো যে ওর সাথে আমার বিয়ে হয়েছে বা ও আমার হাজবেন্ড। তো এভাবে আর কি চলতে ঢাকা আসার পর সবাই জিজ্ঞেস করতো যে এটা কি হয়, তা আমার আম্মু বলতো যে এটা তো আমার মেয়ের জামাই। এবং আপনার মা যখন জানলো যে আপনি তাকে বিয়ে করেছেন, আপনার হাজবেন্ড, তখন কি ফাহিমের সঙ্গে সে কথা বলেছে এই সময়টাতে? এই সময়টাতে হ্যাঁ কথা বলেছিল, এর মাঝখানে কথা বলেছিল। তাকে জিজ্ঞেস করেনি যে তুমি ওর মেয়েকে বিয়ে করেছো কিনা? যখন ঢাকায় আসার আগে জিজ্ঞেস করেছে, মাঝখানে যেটা বলতে পারলাম না। আমার মামাতো ভাই আরো যখন একদিন যায় তো জিজ্ঞেস করেছিল যে আমার মেয়ে বলতেছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়ে গেছে, এটা কি সত্যি? আর কিছু বলতেছে না। তো আমি তো মানে খুব করতেছি, দূরের থেকে রিকোয়েস্ট করতেছি যে প্লিজ মানে না করবো না, নাহলে আমি পুরো মিথ্যাবাদী হয়ে যাব। দূরের থেকে ইশারায় যখন দেখাচ্ছি যে যাতে ও যাতে না করে, যদি হ্যাঁ বলে তো বলে কি যে হ্যাঁ আপনি মেয়ে যা বলেছে সত্যি। তখন সে স্বীকার গিয়েছে সত্যি। অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে, একটা কথা আছে দুজনই সমান অপরাধী। যাই হোক, ফাহিম আপনি তাকে লাভ করেন কি করেন না সেটা পরিষ্কার না, কিন্তু আপনি যে তার অন্যায়গুলো সহ্য করে যাচ্ছেন একের পর এক, সেই অর্থে আপনিও একজন সমান অপরাধী। ঠিক আছে, বলুন তারপর আপনার মা যেটা করতো সব থেকে পরিচয় করে দিত যে আমার মেয়ের জামাই। তো যেহেতু মেয়ের জামাই সে আসতো, ওভাবেই দেখা গেছে হাজবেন্ড ওয়াইফের মতো তার সাথে আমার কথাবার্তা বা চলাচল বা ওরকম ভাবেই উঠা বসা, এইভাবে আসা যাওয়া চলতে আমার আব্বু যখন নারায়ণগঞ্জ থাকতেই, যে প্রাইভেট কোম্পানিতে যে আমার আব্বু যে জব করতো, নারায়ণগঞ্জ থাকতেই আমার আব্বুরই পরে যে চলে গেল উনি চট্টগ্রাম। তখন আপনার আব্বু জানে না? জানে না। আব্বুকে বলছি যে আব্বু আজ ভাবুক, আমি আব্বুকে ব্যাপারটা বলবো, এখন বলো না, যেহেতু গোপনীয়, ওর ফ্যামিলিকে এখন জানাই নাই, তুমি তো আমার আম্মু, তুমি ব্যাপারটা জেনে রাখো, ওর ফ্যামিলিকে জানাক, তখন আব্বুকে জানাবো, উভয় মিলমিশে তখন একটা ব্যবস্থা হবে, এখন আব্বুকে কোনো কিছু বলার প্রয়োজন নাই। তা আম্মুকে যখন বুঝাই বললাম, তা আম্মু বলছে এটাই ভালো হবে, ওর ফ্যামিলিকে বলো যেভাবে হোক আসার জন্য। যখন ঢাকায় চলে যায়, আব্বু তখন চট্টগ্রাম থাকে,
তো আমাদের আমাদের এলাকা ভিত্তিক উনি আর কি এক ধরনের আগে থেকেই সবাই চিনতো সালে, আমাদের রহমতগঞ্জে সবাই চিনতো যে সালে গুন্ডা নামে চিনতো। পরবর্তীতে ভালো হয়ে গেছে উনি। তো উনি আবার আমাদের দূর সম্পর্কের আঙ্কেল হয়। উনি আবার আমি চাচার সাথে এক পর্যায়ে ভালো একটা কথাবার্তা হয়। তো ফাহিম তখন আমাকে বলছে, তখন আমি বলতেছি কি, যেহেতু তোমরা বিয়ে করে নিছো, তোমরা এখন একটা ব্যবস্থা করো, এভাবে আর কতদিন তোমরা চলবা, বা আমি কতদিন আমার হাজবেন্ডের কাছে আমি লুকায় রাখবো? এটা তো ঠিক না। একদিন না একদিন ব্যাপারটা তো তার কানে যাবে, আর যখন যাবে তখন আমি কি জবাব দিব? যখন এই কথাটা বলার পরে বলে কি যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি, আপনি চিন্তা করবেন না, কি করা যায়। যখন চাচা আসা যাওয়া করতো আমাদের বাসা মাঝে মাঝে, তখন আমি চাচাকে বললাম, চাচা এখন যেহেতু ঢাকায় আসছি, এখন আমার কিছু একটা করা দরকার, কি করা যায়? বলে কি, তুমি কোচিং সেন্টারে স্টুডেন্ট পড়াইতে পারবো? আমি হ্যাঁ পারবো। বলে কি আচ্ছা, তো যে উর্দু রোডের এখানে একটা কোচিং সেন্টার ছিল, ওই কোচিং সেন্টারে বাচ্চাদের আর কি পড়ানোর জন্য জয়েন করি। যখন জয়েন করি তখন ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্ট ছিল। তো একদিন চাচা যখন আসে, তো সেদিন আমার আব্বু থাকে। তো বাড়িওয়ালা আর কি, যখন যে ফাইম আসা যাওয়া করতো, তো বাড়িওয়ালা ওই বাড়িতে ফ্ল্যাটের যে মালিক, উনি তো জানতো যে আম্মু পরিচয় দিয়েছে, যেহেতু একটা ছেলে আসা যাওয়া করে এভাবে, সে কে। তো জিজ্ঞেস করছিল যে আমার মেয়ের হাজবেন্ড হয়। তো একদিন আর কি বাড়ির সাথে আব্বুর সাথে কথা হতে হয়, তো বলে যে হ্যাঁ আপনার মেয়ের জামাই তো আসা যাওয়া করে। তখন আব্বু মেয়ের জামাই, আমার আব্বু তো তখন কোনো কিছু তাকে বলে নেই। বাসায় আসে, তখন চাচা ছিল, আম্মুকে ডাক দিচ্ছে, আম্মু এখানে আসো। আম্মু আসছে, কি হয়েছে? বলে কি, আমরা একটা কথা শুনলাম। এটা কি শুনলাম? বলে কি কি? বলে কি, বাড়িওয়ালা ভাই বললো যে মেয়ের জামাই আসে। কে আসে? আমার মেয়ের জামাই কে? কে সে? আমার মেয়ের জামাইটা কে? যখন হওয়ার পরে আম্মু তাকা দিছে, আমার আঙ্কেলও চুপ, আমিও আমারই চুপ। অ্যান্সারটা কি দেওয়া যায় সেই মুহূর্তে? তখন আব্বু পানি খাচ্ছিল, গ্লাসে পানি খাবে, এই মুহূর্তে আম্মু বলে কি, যা আবার হয়ে গেছে, তুমি রাগ করো না। মেয়ে আর কি ফাহিমের সাথে ওরা আমি আর ব্যাপারটা লুকাতে পারতেছি না, আমার পক্ষে সম্ভব না। তুমি কি করবা না করবা এখন আমি কিছু বলতে পারবো না। ওরা ওরা বিয়ে করে নিচ্ছে নিজেরা। আপনার মা এটা বলে দিল? হ্যাঁ, আমাকে বলছে ওরা নিজেরা বিয়ে করে নিছে। যখন এই কথাটা বলার পর আমার আব্বু তো হাতের থেকে গ্লাস ফেলে দিল, কান্নায় ভেঙে গেল। তো আমার বাবার কান্না দেখা আমারও এক পর্যায়ে চোখে পানি চলে আসে, যে আসলে যে আমি অন্যায়টা করছি, আসলে এটা ঠিক করি না। আমার বাবা মা এত, আমার আব্বু কোনো সময় আমার কোনো সময় কষ্ট দেয়নি, এত আদর করতো আমার বাবা, যে আসলে মনে হয় তাকে কষ্টটা দিলাম, বা এখনো দিচ্ছি, কি করা যায়। আমি জানি না আপনার থিঙ্কিংটা কি কাজ করছে। যে ছেলেটা আপনাকে এখন পর্যন্ত ধরনের কোনো ওয়ার্ড দেয়নি যে তাকে আপনাকে নিয়ে ঘর সংসার করবে, সেই ছেলেটাকে আপনি আপনার জেদের বশবর্তী হোক বা যাই হোক না কেন, আপনার ফ্যামিলিতে পরিচয় করিয়ে দিলেন, যাতে আপনার ফ্যামিলি অন্য কোথাও আপনাকে বিয়ে না দেয় যে আপনি তাকে বিয়ে করেছেন। এবং এটা আপনার বাবার কাছেও মোটামুটি স্টাবলিশ হয়ে গেল, ফ্যামিলির চারপাশের মানুষজনের কাছেও স্টাবলিশ হয়ে গেল। আপনার মাথায় কি একবারও চিন্তাটা কাজ করছিল না যে এই ছেলেটা তারপরে যদি পোল্টি নেয়? পোল্টি শব্দটা নিশ্চয়ই বোঝেন, কি ধরনের একটা বিপদে আপনি করতে পারি। সেটা তো আমি তাকে সবসময় চাপ দিতাম যে চলো বিয়ে করে নেই, বিয়ে করে নেই। বলে কি যে না, এখন আমার পক্ষে সম্ভব না, এটা পরবর্তীতে আমি দেখবো, আমি এখন এস্টাবলিশ না, আমি এখন করবো না, তুমি নিশ্চিত থাকো, ভরসা রাখো। ভরসা রাখো, আমি তোমাকে বিয়ে করবো। ওকে ফাইন। তারপরে কি হলো? আমার বাবাই যখন আমার আব্বু বলে কি, এটা আমি মেনে নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো করো, আমি এর মধ্যে নাই, আমার সঙ্গে আর তোমাদের সাথে কোনো যোগাযোগ আর থাকবে না। একটাই মেয়ে ছিলেন? একটাই মেয়ে ছিলাম আমি। সন্তান? হ্যাঁ, আমার আব্বু বলে কি, খুব কান্নাকাটি করছে যে এই মেয়েকে আমি আশা করছি, জীবনে আমি সন্তান নিইনি, যে একটা ছেলের কোনো আশা করি নাই, যে ভবিষ্যতে যখন আমি বয়স হবে, আমি বুড়ো হয়ে যাব, যে আমার যে একটা সাপোর্ট দরকার, সেই চিন্তা না করে মেয়ের উপরে ভরসা করেছিলাম। আমার মেয়ে এরকম একটা কাজ করবে, আমার এত আশা ভরসা, আমার আত্মীয় স্বজন, কিভাবে কি আমি করি? আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, ওরকম ভাবে আমি তাকে রাখি না। যখন যেটা প্রয়োজন, 2 টাকা জিনিস দিয়ে না হোক 1 টাকা দিয়ে তার পূরণ করি। আমার মেয়ে এত কষ্ট দিল, আমার মাকে বলছে তুমি এত কিছু জানার পর তুমি আমার কাছে লুকাইলা, আমি ব্যথা কষ্ট আমি কার কাছে বলবো? হ্যাঁ, তোমাদের সাথে আর আমার কোনো যোগাযোগ থাকবে না। হ্যাঁ, আজকে পর থেকে তোমাদের সাথে আর আমার কোনো থাকবে না।
যেহেতু সেই মুহূর্তে আঙ্কেল উপস্থিত ছিল, চাচা তখন বুঝাইছে যে দেখো বাবা, যা হবার হয়েছে, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর কাছে, হয়তো তাদের এরকম ছিল, এটা তুমি কি করবো? যে তোমার আব্বু বললো কি না। তখন আমার চাচা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা বললো যে তোমরা যে বিয়ে করেছো তোমাদের কাগজ আছে? বিয়ে কমিন করলে তো একটা কাগজ থাকে, হ্যাঁ, যেটা বলে, সেটা কোথায়? তা আমি আর কি বলবো, মানে তখন আমি উত্তর দিতে পারতেছি না। আমি কি হ্যাঁ আছে, মানে কাজী অফিসে আছে, এখনো তোলা হয়নি। তোলা হয়নি মানে এটা কোথায় কাজী অফিস, কোন জায়গায় তোমরা বিয়ে করেছো? আমি কি তা তো জানি না। ও বাসায় কাজী ছিল, তখন আর কি বিয়ে হয়। কে ছিল? মামাতো ভাই ছিল, মামাতো ভাইয়ের নাম বাবু। ও বাবু ছিল, ওর ফ্রেন্ড ছিল। বলে কি যে তাহলে তো তুমি ফাইমকে বলো কাগজটা আনার জন্য, আমরা কাগজটা দেখবো, তোমরা যে কাবিন করেছো সেই কাগজটা দেখবো। সে আরেক ঝামেলা। তখন আমি ফাইমকে ফোন দিলাম যে এমন এমন বাসার ব্যাপারটা আপু জেনে গেছে, এখন কাগজ চাচ্ছে, কি করবো এখন? সে বলতেছে যে এখন আমার পক্ষে সম্ভব না, এখন তুমি কি করবে এটা তুমি ভালো বুঝো। ফাইন তখন আপনাকে এই কথা বলেছে? হ্যাঁ, যখন বলছে, বলার পরে এখন আমি মানে আরেকটা মানসিক চাপে পড়ে গেলাম যে এখন আমি বাসায় কি বলি। আমার আব্বু তখন পরের দিন চলে গেছে। তখন ওই বাড়ি থেকে ফ্ল্যাটটা আমরা চেঞ্জ করে ফেলি, যখন যেহেতু এই ব্যাপারটা বাসার আশেপাশে কিছু মানুষ জানতে পারতেছে, এটা মানে মান সম্মানের বিষয় চলে গিয়ে তখন আমি ডাক দিলাম ফাইমকে। আমি কি শুনো, যেহেতু এখন কাগজ যেহেতু আমাদের নাই, তাহলে একটা কাজ করতে পারি, সেটা হলো তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে মনে হয় এই সমস্যাটা হয় না। তুমি তো এখানে ম্যাচেই থাকো, টাকা দাও, সবকিছু করো, তাহলে আমরা একটা কাজ করি, রুম নিই, আমরা একসাথেই থাকি, আমি কিছুটা বেয়ার করব, তুমি কিছুটা বেয়ার করো। আপনি এইভাবে ফাইমকে বললেন? হ্যাঁ, ফাইমকে তখন আমি বললাম। যখন বললাম, বলার পর বলে কি ঠিক আছে, রাজি হয়ে গেল। হ্যাঁ, রাজি হয়ে গেল। তখন আমাদের এলাকায় ওইখানে একটা ফ্ল্যাট নেওয়া হয়, 3 রুমের ফ্ল্যাট। আম্মু থাকে এক রুমে, আরেক রুমে ও চলে আসে ওর সবকিছু জিনিসপত্র নিয়ে, বই খাতা এবং আদার্স সবকিছু নিয়ে আসে। আর আরেক রুম ছিল খালি। আপনার বাবা চলে গেল আপনাদেরকে ছেড়ে? চলে গেল। বাবাকে তখন বুঝায় টুঝায় বললাম কাগজের যেটা বিষয়। ও বলছে যে যেহেতু আমি চলে আসছি, আপনারা কাগজের কোনো চিন্তা করেন না, ঠিক আছে? যেহেতু আমি আছি, আপনার মেয়ের সাথে যেহেতু আছি, আপনার কাগজ দিয়ে কি করবেন? হ্যাঁ, কাগজ দিয়ে কি করবেন? আমি তো আসছি, আপনাদের সাথে আছি, ওটারই আপনি নিশ্চিত থাকেন, ওটা আমরা পরে উঠাবো, আমি আছি, চিন্তা করেন না। যখন আব্বু জানলো, আসার পরে একদিন দেখে ফাইম বাসায়। আব্বু তো পুরা রাগ ক্ষোভ। আব্বু বলছে কেন আসছো? বলে কি যেহেতু ওরা কি করছে, ওরা এখন একসাথে থাকতেছে, এটা তুমি আর করো না, থাক, ওরা যেভাবে সুখী হোক, সমস্যা নেই। তো আমার ফ্যামিলি আদার্স যারা থাকে আস্তে আস্তে সবাই জানে যে অ্যাকচুয়ালি ফাইম আমার হাজবেন্ড, এবং সবাই এটা মেনে নিল। তখনও আপনাদের মধ্যে কোনো আমার আব্বু মেনে নেয়নি, কিন্তু আপনাদের সঙ্গে থাকে, সে আমাদের সঙ্গে আছে কিন্তু মানছে না। আব্বু তো মাঝে সাঝে আসে, আম্মুকে যতটুকু খরচ দেওয়ার দেয়, চলে যায়। কোথায় থাকে উনি সেই সময়টা? চট্টগ্রাম, চিটাগংয়ে থাকে। চিটাগং থেকে কি করে? প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করছিল। এবং ওই সময়টাতে আপনার ফ্যামিলির আশেপাশের লোকজন, চতুর্পাশের লোকজন জেনে গিয়েছে যে আপনি ম্যারিড। ফাইমের পরিবার জানতো না? ও ফ্যামিলি বলছে কি আমি এখন জানাবো না, আমার ফ্যামিলি এখন জানাইলে সমস্যা আছে, এখন কেউ জানাইতে পারবে না, বা আমার ফ্যামিলির বিষয়ে এখন আপনারা কোনো কথা বলবেন না, এটা আমি যেভাবে। আর রুমার যেহেতু সমস্যা হচ্ছে, আপনারা যেহেতু চাপ দিচ্ছেন, সেজন্য আমি আছি, কিন্তু আমার ফ্যামিলিকে এখন জানাইতে পারবো না, আমার পড়াশোনা শেষ না হওয়ার পর্যন্ত। ফাইন। তারপর তো যেহেতু আম্মুর একটা চিন্তা, যেহেতু এখানে ওরা বিয়ে করে নিয়েছে, তাহলে ওনাদের আর কি বলবো। আমার আম্মু একটু সহজ সরল ছিল, যে যাই বলতো সেটা আর কি বিশ্বাস করতো বা মেনে নিত। যেহেতু আমাদের সঙ্গেই আছে, থাকার পরে এভাবে চলে। আমি একটা স্টুডেন্ট আর কি পড়াইতাম, আর ও আর কি করে ওর বাসার থেকে বাবা মা খরচ দিত, এরকম। তো এমনি মাঝে সাঝে ওর বন্ধুরা আসতো, আস্তে আস্তে ফ্রেন্ডদেরকে জানাইতে থাকে যে রুমার সাথে বিয়ে হবে, বা রুমার সাথে একটা রিলেশন আছে, এখানে থাকে। কিন্তু ও একটাই কি রাজনীতি করতো, তো পড়াশোনার পাশাপাশি তো এখানে আসা যাওয়া করতো। তো মোবাইলে যখন কোনো ফোন টোন আসতো বা রিসিভ করতে দিত না আমাকে, তো মানে এভাবে চলতেই থাকে, মানে কয়েক মাস যায়। আপনাদের মধ্যে তখনও শারীরিক সম্পর্ক তো চলছে, এখন স্বামী স্ত্রী সম্পর্ক যেটা বোঝায়, সম্পূর্ণ রকমে গুনাহের কাজ। এবং জেদি হয়ে আপনি কত বড় ভুল করছেন, অপরাধ করছেন, এই সময়টাতে আপনার মাথায় কাজ করতো না, একদমই কাজ করতো না, আপনার ভয় লাগতো না?
ভয় তো অবশ্যই লাগতো, কিন্তু ওই যে আমার বিশ্বাস যে সে তো বলছে আমাকে বিয়ে করবে। বিয়ে করবে প্রতিশ্রুতি দিলেও এই ধরনের একেবারে ফ্যামিলিকে ইনভলভ করে, ও মাই গড, আনথিঙ্কেবল। বলুন তারপর। এভাবে চলতে 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 আমার আব্বু মাঝখানে মানে আর কোনো যোগাযোগ নেই। আমার আব্বু আমাদের সাথে আর কোনো যোগাযোগ করছে না। 1 মাস 2 মাস চলে যায়, কোনো যোগাযোগ নেই। আর আব্বু যেখানে আর কি জব করতো তার অ্যাড্রেস আমরা জানতাম, কিন্তু ওইখানে আমার বাবা নাই। মানে যেখানে যে কোম্পানিতে ছিল সেখানে উনি নাই, যোগাযোগ করে দেখি। তো আমার আম্মু তো কান্দাকাটি সবসময় আব্বুকে নিয়ে। তখন আম্মু বলতেছে যে তোমরা যেহেতু করছো, মাঝে সাঝে একটা ঝোঁক করতো যে আমার আঙ্কেল যে চাচা, সে বলতো যে তুমি ওদের কাগজ দেখাইতেছো না কেন, এই বিষয়টা শুধু মাঝে মাঝে ফোর্স করতো। আর ও খুব আমার আঙ্কেলের সাথে রাগারাগি করতো যে আপনি এটা নিয়ে মাথা ঘামাইতেছেন কেন, আমি তো আছি। তো আমার আঙ্কেল বুঝতে পারছে যে নিশ্চয়ই এদের মধ্যে কোনো কিছু নাই। তো আমার আম্মু বলতেছে যে তোমরা যেহেতু তোমাদের করে নিছো, যা তোমার আব্বুর কোনো যোগাযোগ নাই, তোমার আব্বুর কোনো খোঁজ পাচ্ছি না, তোমার আব্বুর কি হয়েছে না হয়েছে, এই নিয়ে আমার আম্মু আরেক ধরনের মানে টেনশনে চলে গেছে আমার আব্বুকে নিয়ে। তো আমি ফ্ল্যাটে আমার এখনই করে আমি চলে যাবো, আমার বাবা বাসায় আমি এখন থাকবো, তোমরা তোমাদেরটা সেটেল হও, এভাবে বলে। আরেকটা চাপ, সেটেল হবো, ঠিক আছে। আমরা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিলাম, একটা রুম নিলাম। তো আমি বলতেছি কি যেভাবে যেহেতুই হচ্ছে, তো আমি অর্ধেক বিয়ার করতেছি, তুমি অর্ধেক বিয়ার করতেছো, তোমার একটা কিছু একটা করা দরকার। বলে কি আমি কি তাহলে এক কাজ করো, তুমি আগের একটা যে এটাতে ছিলা পড়াশোনা স্টুডেন্ট পড়াতা, সেরকম একটা এখানে আমরা একটা কোচিং সেন্টার দিই, তুমিও ই করো, আমিও তোমার সাপোর্টে থাকবো যতটুকু পারি। বলে কি আচ্ছা ঠিক আছে। তো এভাবে মানে আবার শুরু হয় সেই কোচিং সেন্টার। আগে ঘরোয়া ভাবে পড়া শুরু হয়, আস্তে আস্তে যখন স্টুডেন্ট বাড়তে থাকে তখন আর কি মানে বিশাল একটা বড় করে আর কি নেওয়া হয়। সেই কোচিং সেন্টার আমাদের নাম দেওয়া হয় ইংলিশ কেয়ার হোম। তখন আমরা লালবাগি, তখন আমরা একটা ওইখানে মানে বিশাল বড় একটা বাড়ি ছিল, সেখানে আমরা নেই। তখন 2006 কোরবানি ঈদের সময় ও বাসায় যায়, দেশে চলে যায়, ঈদের সময় দেশে চলে যায়। এর মাঝখানে ওর ফ্যামিলি সবাই আস্তে আস্তে মানে আমি চেষ্টা করতাম যে ওর ফ্যামিলির সাথে কারোর সাথে কথা বলার জন্য। তো যখন ঈদের সময় দেশে চলে যায়, দেশে যাওয়ার পরে আমাদের বাসায়, আমার নানুদের বাসায়, এর মাঝখানে মানে কোচিং সেন্টারে খুব ভালোই হয় আমাদের, খুব স্টুডেন্টের মানে এই হয়ে যায়, মানে নাম করা হয়ে যায় ও যে ফাইম স্যার এক নামে চিনে। তো যখন আর কি মানে কলেজের স্টুডেন্ট বলেন, খুব ভালো ভালো স্কুলের ভিকারুন ইউনিভার্সিটি মানে বিভিন্ন ভালো ভালো কলেজের স্কুলের স্টুডেন্টরা ওর কাছে পড়তো। তো যখন ওর মাঝখানে দেশে চলে যায়, দেশে যাওয়ার পরে আমি ফোন দিই যে দেখো ফাইভ এই অবস্থা, এখন বাসার থেকে তো চাপ দিচ্ছে কাগজের বিষয় না, এখন কি করবা। বলে কি কিভাবে মানে হুট করে আবার এই আলোচনা আসলো কেন। আলোচনা আসলো কেন, আমাদের বাসায় মানে এক মানে আসছিল, মানে উনি সবকিছু বলে দিতে পারে, মানে ঝিনের আসর আছে, ভালো সবকিছু বলতে পারে। ও কিভাবে জানে, আম্মুকে বলে দিছে যে তোমার মেয়ের সাথে তো ওর কোনো এখনো বিয়ে হয়নি। এটা আপনি মিথ্যা কথা বলেছেন তাকে? না, এটা সত্য, এটা সত্যিই ছিল। সত্যি ছিল। এখন তো আম্মু নিয়ে কান্দাকাটি, কাগজ দিতে চাইতেছে, এখন আমি কি করব। ও বিশ্বাস করে না, বলে কি যে হ্যাঁ ভতবাজি, আমি কিনা সত্যি কথা, তুমি তাড়াতাড়ি দেশের থেকে আসো, আমি এটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমি বিরাট সমস্যার ভিতরে পড়ে যাবো। 2 বছর হয়ে গেছে, আর কতদিন এভাবে এই করবা। বলে কি আচ্ছা ঠিক আছে, আমি দেশের থেকে আসি। আসার পরে আম্মু ওকে ধরছে যে তোমরা এভাবে গুনাহ কাজ করতেছো, হ্যান করছো ত্যান করছো, মানে এরকম আম্মু রাগারাগি করতেছে। এটা তো না, ব্যাপারটা সবাই এখন আলোচনা করতেছে, জেনে গেছে। ইয়াসিন এসে বলছে যে তোমাদের হয়নি, তোমরা কাগজ দেখাইবা, আজকের মধ্যে কাগজ দেখাইবা। যখন চাপ পড়ার পরে তখন ফাইন বলতেছে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বিয়ে করে নিই। তাহলে কি করবো, তাহলে তুমি সন্ধ্যার পরে টাউন হলে আসবা, বুলবুল আছে, আমি সবাইকে ডেকে নিব, ডেকে আমরা কাজে অফিসে বিয়ে করে নিব। যখন এই কথাটা বলে আমি তো মহা খুশি। তারপরে আমি আমার কাজিন যে বোন, খালাতো বোন, ওকে আমি নিয়ে যাই, টাউন হলে যাওয়ার পরে তারপরে ওইখানে কাজে অফিস আছে একটা, ওর ফ্রেন্ডদেরকে ওই ডাকে 2 জন, ডাকার পরে আমার বোনকে নিয়ে আমরা কাজে অফিসে বিয়ে করি। কতদিন আপনারা এইভাবে অনৈতিক ভাবে একই সাথে থাকলেন? থাকার পরে আপনারা বিয়ে করলেন, কতদিন ছিলেন আপনারা একসাথে? প্রায় 1-1.5 বছর। প্রায় 1 থেকে 1.5 বছর স্বামী স্ত্রীর মতো একেবারে পরিবারের সাথে মিশে লিভ টুগেদার করেছেন।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিচ্ছি। কতগুলো প্রশ্ন আমাদের মাথায় এসছে। একটা হচ্ছে যে যদি বিয়ের কাগজপত্র দেখাতে চায় তাহলে তারা বিয়ে করেছে 1.5 বছর পরে, কাগজপত্রের ডেট তো থাকবে সেই সময়, তাহলে তারা কিভাবে বলবে তারা 1.5 বছর আগে বিয়ে করেছে? এই প্রশ্নগুলো মাথায় নিয়েই আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসবো। জীবনের অপরাধ এবং ভুলগুলো মানুষের জীবনে কখনোই একটা শান্তি বা স্বস্তি দিতে পারে না, কারণ পাপ কিংবা অপরাধ যাই বলি না কেন তার একটা প্রায়শ্চিত্ত থাকে এবং সেটা করতেই হয়। কি ছিল প্রায়শ্চিত্ত এই মেয়েটির, সেটা স্বীকার করার জন্যই আজকে ও জেবিএসবি তে এসছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি মাত্র। রুমা, তারপর শেষমেশ আমরা বিয়ে করি। বিয়ে করার আমি যে প্রশ্নটা করেছিলাম, মানে এই যে প্রশ্নটা রেখেছিলাম একটু আগে, যে কাবিনের তারিখ তো তখনকার তারিখ, তো আপনি যদি কাবিন দেখাতে চান 1.5 বছর আগে তো প্রশ্ন উঠতে পারে, আপনারা কি হ্যাঁ, করেছিলেন? এখানে আলোচনার সাপেক্ষে তারিখটা উনি দেয় যে আমাদের একটা ডেট বসায় দিই, 1.5 বছর আগে একটা ডেট দিয়ে দিই, এবং আমাদের মূল যে এটা হয় সেটা কাবিনের যে তারিখটা হয় সেটা এখানে মূলটার জন্য আলাদা রকমের, আর এটা এটা ছিল ফলস, মানে কোন রকম একটা ফলস করে দেয়। কিনারে দিয়ে লেখা হয়েছে যে অমুক তারিখে কিছুটা একটা কথাবার্তা আর কি আলোচনা হয়। ওকে, হ্যাঁ, তারপর তখন যখন কাবিনটা হয় হওয়ার পরে তারপরে একটা স্লিপ দেয়, যে স্লিপটা নিয়ে যান, এটা পরবর্তী যদি কাবিন নামা উঠাইতে হলে সেই স্লিপটা দেখাইতে হবে। ওই স্লিপটা নিয়ে আসি, নিয়ে আসার পরে তারপরে আমি আম্মুকে দেখাই, এই দেখো এটা হলো কাজী অফিসের স্লিপ, দেখেছো এই ডেটটা দেওয়া আছে? বলে কি যে হ্যাঁ। তো আম্মু তো একটু সহসর, তো চাচা যখন দেখলো, চাচা বুঝতে পারছে, বলে কি যে যাই হোক, যাই কিছু করছো, কিন্তু এখন যেটা করছো তুমি, যেটা করলে এখন, সেটা তুমি যদি ফ্যামিলিকে নিয়ে যদি করতে তাহলে ভালো হইতো অনেক। ওকে, যেহেতু তোমরা ভুল করেই ফেলছো, চাচা আমাকে আলাদা ভাবে বলছে যে দেখো তুমি যেহেতু ভুল করছো, বা তো আত্মবিশ্বাস তার প্রতি তোমার ছিল, হ্যাঁ, তবে জীবনে যে তুমি যে বিশ্বাসটা এখন করলা, ভালো যে তোমার বিশ্বাসটা তোমার ঠিক হয়েছে, কিন্তু এই বিশ্বাসের কারণে হয়তো বা তোমার পরবর্তীতে সমস্যা হতেও পারতো। তা আমি আর কথাটাই করলাম না, আমার মনের ভিতরে একটা আনন্দ যে আমার তো হয়ে গেল, যাক সমস্যা নেই। তো ফাইমের একটাই ছিল খুব ভালো, যে আমাদের যাই কিছু হয়েছে, যত কিছু হয়েছে, কোনো সময় একটা আছে না যে বাহিরে থাকবে, যে ওর সাথে তো আমার কোনো কিছু হয়নি, হ্যাঁ, আমি বাইরে থাকলাম, মেচে থাকলাম, বন্ধু বান্ধবের সাথে থাকলাম, ওর মাকে আইনা থাকবো, এই জিনিসটা ছিল না। মানে সবসময় আমাকে মানে গার্ডে রাখতো, ওকে, একটা ছায়ার মতো থাকতো, খুবই ভালো লাগতো এই বিষয়টা নিয়ে। তো এইভাবে চলতে থাকে মোটামুটি। ও ঘরের যে মানে ঘর ভাড়া দিত, ফ্ল্যাট ভাড়া দিত, স্টুডেন্ট পড়ানো হইতো, আর পড়াশোনা চালায় যেত, আর সন্ধ্যার পর ধরেন ওনার মানে মিটিং নিয়ে ব্যস্ত থাকতো। আর দ্বিতীয়ত তারপর বলতেছে যে আমি বলছি কি যা হচ্ছে এখন তো তোমার ফ্যামিলিকে জানানো উচিত। বলে কি না এখন আমি আমার বাবাকে জানাবো না, সমস্যা হবে, ঠিক আছে আমি আগে আমার মাকে জানাবো। তো ওর খালা, উনি রাজশাহী মেডিকেলে উনি একজন সিনিয়র নার্স ছিল, তো উনাদের এই যে মানে ট্রেনিং এর জন্য মহাখালী আসতে হয়েছে। আসার পরে তখন ফাইমকে বলছে, ওকে উনার খালা আবার মানে খুব ছেলের মতো উনাকে শাসন পালন করতে ভালোবাসতো। তো উনি যখন আসছে, আসার পর বলছে কি তুমি কোথায় থাকো, তুমি রুমা রুমা করো, আজকে তোমাদের রুমাদের বাসায় আমি আজকে থাকবো, রুমাদের বাসায় চলো। ওর খালা বলেছে? খালা বলছে। তোর খালা তো বিরোধিতা না করতে পারে না, ঠিক আছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার আম্মুর সাথে পরিচয় হলো, আমার আম্মু তো বিশাল খুশি যে যাক ভালো হয়েছে, একজন তো গার্জেন আসছে। আসার পরে তারপরে ওর খালা যখন বিষয়টা সবকিছু জানে যে ফাহিম আমাকে বিয়ে করে নিছে, ও মানে ফাহিম আর কি আলাদা ঘরে নিয়ে সবকিছু বিষয়টা খুলে বলার পরে বলছে কি আপনার বিয়ে করে নিছে আন্টি, আপনি আম্মাকে যেভাবে হোক বুঝায় বলবেন। মানে ওর পরিবারের যে কোনো একজন প্রথম এটা জানে? হ্যাঁ, খালা জানো। খালা তো কান্নাকাটি, যে এটা কি করে সম্ভব, তুমি এই কাজটা করলা কেন? মানে ওর বোনের মানে ওনার মেয়ের সাথে তো কথা ছিল যে ওর সাথে বিয়ে হবে, ওরকম ভাবে ওনার মেয়ে আশায় ছিল যে আমার আন্টির ছেলের সাথে বিয়ে হবে, এটা কি করে সম্ভব? ওর খালা তো কান্নাকাটি প্রায়। যাই হোক, ওর খালা ছিল মাত্র একদিন, তো বলছে যাই হোক তোমরা বিয়ে করে নিছো, আর কিছু এখানে করার নাই, মেয়েটার তো কোনো দোষ নাই, যা কিছু বলার তোমাকে বলবো, আমাদের পক্ষ থেকে এখানে কোনো আমরা যেই করবো রাগ করবো সেখানে কোনো কিছু নেই, তুমি যদি মনে করো ওকে নিয়ে তুমি সুখী থাকবা তাহলে এটাই আপনাদের সুখ। এটা বলে ওনার আর কি চলে গেল। ওনার সাথে এক বান্ধবী আসছিল, চলে গেল আমাকে কিছু গিফট দিয়ে। তারপরে চলে যাওয়ার পরে ওর মা জানে, সবাই জানে। তো তখন ছিল আমের সময় 2008-এ। তো যখন আস্তে আস্তে করে ওদের ফ্যামিলি সবাই আর কি যেটা যায় যে ফাহিম রুমাকে বিয়ে করেছে, এটা ওর বাবার কানেও চলে যায়। যখন আর কি আমি বলছি যে চলো তোমাদের বাসায় যখন যাবা চলো, বলে কি যে না আমার বাবাকে এখন আমি বলতে পারবো না, সম্ভব না, এটা পরবর্তীতে ধাপে যাবে। হ্যাঁ, এত বেশি বুঝো না, আমি যেভাবে পারবো সেভাবে আমি আগে বলবো।
ওকে। বলার পর তারপরে শীতের সময় আর কি আমরা যাই। ও প্রথমে তো আমাকে নিয়ে যায় ওর খালাদের বাসায়। ফার্স্ট আমি যাই ওকে। ওর খালার বাসায় যাই, যাওয়ার পর 2 দিন থাকি। ওর মা আমাকে দেখে, ওর মা যতটুকু আদর করার পরে কিছু কেনাকাটা করে দেয়, পরে আমি চলে আসি। তো এখানে ফাহিম আবারই করছিল যে ওর ভাইকে যেমন ফোন দিবে, ওর আপন যে ভাই, বড় ভাই, ওর নাম জেব, ফোন দিবে তো ভুলে আমার নাম্বার থেকে ফোন দিয়ে দেয়, ঠিক আছে। ফোন দেওয়ার পরে তারপর ওর ভাই আবার পরবর্তীতে যখন আবার আমাকে ফোন দেয় তো আমি রিসিভ করি, তো বলে তুমি কে? আমি রুমা। রুমা মানে একটু আগে যে ফোন দিয়েছিল যে রিপন। রিপন? হ্যাঁ কাকু, তোমার কি লাগে? আমাকে আমার হাজবেন্ড লাগে। আপনি কি বলছেন? রিপন মানে ওর ফাহিমের আরেকটা নাম ছিল রিপন। ওর বাবা মা ডাকতো। তবে ফাহিম যে নামটা সেটা আর কি ওর মানে বাবা মা দেয়নি, ওর নিজের নামটা দিছে ফাহিম। আমি পরবর্তীতে আর কি জানি। যাক পরে আর কি যখন ওর বড় ভাই কি রিপন মানে রিপনের ওয়াইফ, তুমি বুঝলাম না কিছু। আমি কি রিপন তোমার হাজবেন্ড? বলেন আপনি কি বলছেন? আমি ওর বড় ভাই। আমি তো যে বড় ভাই ফোন দিল, বলে কি এখন তুমি কোথায় আছো? আমি কি এখন তো আমি রাজশাহীতে আসছিলাম, আমার শাশুড়ির সাথে দেখা করলাম, খালা শাশুড়িদের বাসায় ছিলাম, তো এখন আমরা চলে যাচ্ছি ঢাকায়। তো ঢাকায় চলে যাচ্ছে মানে রিপোর্ট কোথায়? রিপোর্ট আছে, ও আর কি আসবে, আমি বাসে বসে আছি। বলে কি যে আচ্ছা ঠিক আছে। এটা ওর ভাই আবার ওর বাবাকে বলে যে মনে হয় আপনার ছেলে বিয়ে করছে, দেখেন এই অবস্থা, ছেলের পিছনে এত টাকা খরচ করলেন, কি দেখাইলো? কোনো কিছু না। এটা নিয়ে অনেক কিছু হয়। তো রিপোর্ট আবার ভুল বুঝে এখানে ও ভাবছে হয়তো বা আমি ভাইদেরকে ইচ্ছা করে জানাইছি। তো এটা নিয়ে অনেকটা মানে তর্ক বিতর্ক হয়, আমি বুঝাইতে চেষ্টা করি। পরে বলছে কি যে ঠিক আছে দেখি কি করে, যেহেতু জেনেই গেছে। তো আমার সময় ওর বাবাকে ফোন দেয় যে আব্বা আপনাকে মোবাইল আর কি কথা বলে যে আমি একটা কাজ করেছি, যদি আপনি আমাকে ক্ষমা করতেন। কি কাজ? যে আমি এরকম বিয়ে করে নিয়েছি। তোর আব্বা বলছে ভালো করেছো, তুমি বিয়ে করে নিয়েছো, তোমার নিজেরটা তুমি বিয়ে করছো, ভালো হয়েছে, আমার টাকা পয়সা বেঁচে গেছে, তুমি তোমার যাকে নিয়ে তুমি খুশি থাকবে, এতে আমার খুশি, আমার এখানে কিছু বলার নেই। তো আপনার বৌমাকে নিয়ে আসবো, আপনি কি বলেন? বলে আসবো, সমস্যা কি? তখন আমি আমার সময় আমি যাই। যাওয়ার পরে ওর বাবার সাথে দেখা করি। প্রথমে ফার্স্ট একটা শ্বশুর বাড়ি যাওয়া, তো সবকিছুই হয়। ওর বাবা কিছুই বলে, ওর বাবা সন্তুষ্ট যে মেয়ে মোটামুটি শিক্ষিত আছে। তবে এখানে আবার বলছে যে আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে মানে সবার সাথে কালেকশন করবো, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমার ফ্যামিলির সবাই শিক্ষিত, তোমাকে পড়াশোনা চালু করতে হবে। কি করতে হবে? তুমি প্যারামেডিকেলে ভর্তি হও। আপনাকে বলেছে? হ্যাঁ ঠিক আছে, প্যারামেডিকেলে ভর্তি হবো আমি। কোথায়? কিসে? প্যাথোলজিতে ভর্তি হতে হবে তোমাকে, মিরপুর 1 স্পার্ক মেডিকেল কলেজ টেকনোলজি। ততদিনে কি আপনি পড়াশোনা বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ তখন আমার বন্ধ ছিল। ইন্টার পর আমার পড়াশোনা বন্ধ ছিল 1 বছর আর কি বন্ধ ছিল। 1 বছর তো আমি এই ধাপে ছিলাম যে কিভাবে কি করা যায়। সো তখন আমি ভর্তি হই, ভর্তি করায় আমার নিজের টাকা দিয়ে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তখন ওদের বাসায় গেলাম। আমার বাবা জিজ্ঞেস করছে কি করো? এরকম প্যারামেডিকেলে আছি, একটা প্রাইভেট একটা ইয়েতে। ভালো, খুব ভালো। বাবা মার একটা মেয়ে, পুরান ঢাকার মেয়ে, যদি যাই কিছু হয় আমি পাবো, এরকম ওনার একটু সন্তুষ্ট। গ্রামের সবাই আর কি দেখতে আসছে। পরে চলে আসলাম। তারপরে ওর বড় বোনেরা সবাই আমাদের বাসায় আসা যাওয়া শুরু করে। তারপরে আমার আম্মু ছোট্ট একটা আনুষ্ঠানিক ভাবে মানে ছোট্ট একটা অনুষ্ঠান দেয় যে মেয়েটার এভাবেই হইলো, ছোট্ট একটা অনুষ্ঠান আমি দেই। পরে সবকিছু এভাবে চলে। এখানে কিন্তু কথা হলো আমার বাবা কিন্তু 1 বছর ধরে কোনো ডিভোর্স আমাদের কোনো খোঁজ খবর কিছুই নেই। আমার আব্বু তখন হঠাৎ আমার আব্বু আমাদের মামা হয়, ওনার সাথে দেখা হয় চট্টগ্রামে। দেখা হওয়ার পরে তো মামা বলছে কি ব্যাপার তুমি এখানে? আমার সবাই তো ভাবছি যে তুমি মারাই গেছো। তো কান্নাকাটি করে অনেক, কি করবা? আচ্ছা ঠিক আছে আমি যাবো। তো আমার আব্বু মোবাইল নাম্বার দেয়, কন্ট্যাক্ট নাম্বার দেয়, আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি তো মোবাইলে পুরা কান্নাকাটি ভেঙে পড়ি। আব্বুকে বলছে তুমি আসো, যা হবার হয়েছে, তুমি আমাদের সাথে দেখা করো, তুমি রাগ করে আর থাইকো না। আমার আব্বু আসে, আসার পর আম্মু মুখে সবকিছু শুনে তা আব্বু বলছে কি আর করা, যেহেতু আমি তার রাগ করে থাকতে পারি না, যেহেতু মেয়ে, আমি হাত পা ধরে আব্বুর কাছে ক্ষমা চাই। আমি 1 বছর আপনার বাবা কোথায় ছিল? 1 বছর চট্টগ্রামে ছিল। যোগাযোগ কেন করেন? কোথায় ছিল এটা এখনো বলে নেই, এটা আমি যাবো, এটা আমি পরে যাচ্ছি। এটা এখন আব্বু গোপন রাখছে আমাদের কাছে। এতটুকু বলছে যে আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম, ইন্ডিয়া বর্ডার এখানে যে আমি আটকা পড়ি, এভাবে আর কি আমাদেরকে বলছে। এখানে আব্বু আমাদের কাছ থেকে কিছু কথা গোপন রাখছে, যেটা আমি পরে জানি, এমন একটা পর্যায়ে জানি, সেটা আমি বলবো। আসছে, আসার পরে যাই হোক আব্বু এভাবে
আবার এখানেই থাকে, মাঝে সাঝে আসে, আম্মুকে যা দেখার দেখে। মানে হ্যাপি একটা ফ্যামিলি চলে আসলো মোটামুটি আমাদের ঘরে, আনন্দ। এভাবে চলতে 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 প্রায় 1 বছর হওয়ার পরে তখন আমি সবাই আর কি বলতেছে যে তোমরা এক কাজ করো, যা এখন তো তোমরা পুরো ভরপুর, তোমাদের সংসার খুব সুন্দর, মানে তোমরা এখন একটা বেবি নিয়ে নাও, তাইলে আরেকটু ভালো হবে। বেবি নেওয়ার ব্যবস্থা করো, আর কতদিন এভাবে থাকবা, 4 বছর তো হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, তো আমি ওকে বললাম, বলে কি যে না এখন আমি এরকম ইয়েতে যাব না, আমার সমস্যা আছে। আমি বলছি কি সমস্যা? বলে কি আছে সমস্যা আছে, এখন না আমি আরো প্রতিষ্ঠিত হব। আমি প্রতিষ্ঠিত আর কি ভাবো, তোমারও লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমারটা মোটামুটি চলতেছে। ওকে হ্যাঁ তোমার লেখাপড়া শেষ করো, তারপরে এখন না, এখন জানে সবাই যে এরকম। তো যাই হোক, যেভাবে হোক আমাদের একটা 2009 এখানে আমার মানে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তখন প্রেগনেন্ট যখন হই তখন আস্তে আস্তে ওর ঘরের প্রতি নেশা চলে গেল। মানে বাইরে সবসময় মিটিং মিছিল, এটি স্টুডেন্ট পড়ানো আস্তে আস্তে কমে গেল। মানে যখন আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, মানে প্রায় আমার অসুস্থ থাকতে হয়, মানে একটা যা হয় আর কি। এসবের প্রতি ওর কোনো ফিলিংস বা নেই যে আমার ওয়াইফ প্রেগনেন্ট, মানে এই জিনিসটা নেই ওর। কি মানে তুমি তোমার ভাবে চলো, আমি আমার ভাবে চলি। ওর কথা হলো এটা যে আমি তোমার কাজে কোনো বাধা দিব না, তুমি আমার কোনো কাজে তুমি বাধা দিবা না, আমি কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমার জানার দরকার নেই। আর তুমি তোমার স্বাধীনতা, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, তুমি যেভাবে ইচ্ছে চলো, কোনো সমস্যা নেই। আমার তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি এমন কোনো কাজ করবা না যাতে আমার মাইন্ডে লাগে। আর এভাবে প্রায় মানে কিছু কিছু সময় ঝগড়া হতো। ওর ফ্রেন্ডরা আসতো, অমুক আসতো, রাজনীতি যারা রাজনীতি করতো, মিটিং করতো, ঠিক আছে, এভাবে খালি লোক নিয়ে আসতো, আয়সা থাকতো, খাওয়া দাওয়া, মানে থাকো 2-1 দিন থাকতো। মানে আমাদের তো ফ্ল্যাট, মানে পুরো একটা ফ্ল্যাট আমরা নিয়ে নিয়েছিলাম, এক সাইডে কোচিং, 2 রুম নিয়ে আমরা ছিলাম এক রুমে। এই নিয়ে সারা দেখা গেছে মিটিং আলোচনা করতো, এরকম আর কি মাঝে সাঝে। তো আমার আম্মু এটা নিয়ে রাগারাগি করতো যে এটা কিরকম, তুমি কোনো চেনা নাই জানা নাই কোনো কিছু নাই, তুমি এভাবে লোক নিয়ে আসো থাকো, হ্যাঁ এটা কিরকম। তো ও আবার আমাকে ফোর্স করতো যে তোমার আম্মুকে বলবা এই বিষয় নিয়ে যাতে আমার সাথে কোনো রাগারাগি না করে, আমি এটি পছন্দ করি না, আমার লোক আসবে, মানে ওকে চাকরি দিবে, ওকে চাকরি দিবে নিয়ে আসতে, এরকম। এটা নিয়ে খুব মানে প্রায় আমি এমনি প্রেগনেন্ট এই অবস্থায় মানে হতেই শুধু ঝগড়া হতো, মানে এক পর্যায়ে ঝগড়া হতেই থাকতো। আমাকে তুমি ঠিক মতো কোচিং এ তুমি সময় দাও না, বলে কিনা এখন আর আমি কোচিং সেন্টার আমি পড়াবো না, আমার পক্ষে সময় আমার এখন আর ভালো লাগে না, এখন আমি একটা অন্য ধাপে যাচ্ছি। অন্য ধাপে যাচ্ছে মানে কোন ধাপে যাচ্ছ? আমি একটা কিছু একটা হব, এরকম ধাপে যাচ্ছি। সো এই বিষয়টা নিয়ে ওর ফ্যামিলি, ওর মার কাছে আমি বলতাম, ওর মা আবার ছেলেকে এত আদর করতো, ছেলে যা বলবে তাই ঠিক, অন্য কি বলছে না বলছে ওটা কোনো কিছু না, তুচ্ছ। তারপরে মানে যখন আমি আমার 5 মাস হয়, আমার প্রেগনেন্ট অবস্থায় 5-6 মাস, তখন আর কি মানে বেশি রাত্রে ফোন আসতো, মানে প্রায় ফোন আসতো। কিসের ফোন? মানে হঠাৎ আমার আম্মু বলতেছে কি তুমি ছিল না, একটা লোক আসছে, লোক আসার পর ব্যাগের ভিতরে দেখো কি জানি রেখে গেছে। হ্যাঁ আমি কি রেখে গেছে? বলে কি হ্যাঁ ওরা ফিস করে কোচিং সেন্টারের ভিতরে ঢুকলো, কি কথা বললো ফিস করে, তারপর চলে গেল, ব্যাগ রেখে গেছে। তো আমি তুমি তারপর কি করছো? কাকি ওরা যখন চলে গেল, আমি তখন ব্যাগের ভিতরে দেখি একটা পুরার ভিতর কি? বলে কি তুমি দেখো পুরার ভিতর কি? তখন আমি দেখি মানে নেশা যেগুলা হয়, মানে হেরোইন জাতীয়, গাঁজা জাতীয়, এরকম। আমি এগুলা দেখাই যখন আসে, এগুলা তোমার মানে ব্যাগের ভিতরে, কোচিং সেন্টারের ভিতরে ব্যাগের ভিতরে এগুলা কি নিয়ে আসছো? বলে কি এগুলা কে দেখাইছে? নিশ্চয় তোমার আম্মু না? হ্যাঁ তোমার আম্মু অতিরিক্তই করে, এগুলো কিন্তু আমার পছন্দ না, আমার বিষয় যেন হস্তক্ষেপ না করে। আমি কি দেখো তুমি তোমার মেয়ের জামাই, তোমার তো এগুলো বোঝা উচিত। আমি বুঝাইতে চাই, কিন্তু দেখা যাচ্ছে রাত 2টা বাজে ফোন আসলো, এরকম আপনার কিছু আসছে, আপনি এসে নিয়ে যান। তো আবার অস্বীকার করতো যে না আপনি রং নাম্বারে ফোন দিন। তো আমি জিজ্ঞেস করতাম কি আসছে? বলে কি ওই ওটা তুমি বুঝবা না, এটা তোমার জানা দরকার নেই। তো যখন ফোনে কথাবার্তা বলতো, যখন যারা আসতো, তখন আমি আড়াল থেকে শুনতাম যে দেখা গেছে ওরা মানে আমি ঝাঁকার ভিতরে ফ্যান্সি ডিল আনা হতো বোতল করে, এরকম। মানে এই বিষয় নিয়ে আমি যখন আরেকদিন দেখি পকেটের ভিতরে ম্যাচের ভিতরে 4টা গুলি।
4টা গুলি? হ্যাঁ, 4টা গুলি। আমি তো দেখে আমার হাত কাঁপা শুরু, যে আসার পর আমি দেখাইছি এগুলা কি শুরু করতেছো তুমি, এগুলা কি বলে কি তুমি এগুলো ধরছো কেন, মানে খুব উত্তেজিত, এগুলো ধরছো কেন, আমার পার্সোনাল বিষয়, আমি কি তুমি এগুলা রাখবো, 2 দিন পর যদি কোনো ঝামেলা হয় তখন আমার কি হবে, আমার এই অবস্থার ভিতরে তুমি থাকবো, তুমি পাশে, তুমি ভালো মন্দ কথা না বলে তুমি এগুলার ভিতরে থাকো। আমি তো কিছু বুঝলাম না। বলে কি তোমার বোঝার দরকার নাই, এগুলা বিষয় নিয়ে তোমার বোঝার দরকার নাই। তারপরে আমি গুলিগুলো সরায় রাখি, এবং যেগুলো আর কি যেগুলো আমি পাই এগুলো সবকিছু অল্প অল্প করে আমি সবকিছু সরায় রাখি। সরায় রাখার পরে ওর মাকে আমি বাসায় ডাকি। ওর মা আসার পরে ওর মাকে সব খুলে বললাম। ওর মা ছেলেকে বলে, ওর মা বলে কি যে মা এটা নিয়ে তুমি কোনো কথা বলো না, পার্সোনাল বিষয়, আমি কিছু একটা হব, আমি বড় কিছু হব, আমার এখনই সময়ের জন্য আমি অপেক্ষা ছিলাম, দোয়া করবে শুধু, আমি কিছু একটা হব, ভালো একটা, আমি পরবর্তীতে আমি নেতা ফেতা হব, আমি এই জন্য আর কি করছি, এটা শেষ, ওর কথা কানে দিও না, বাদ দাও। প্রিয় শ্রোতা, আমরা এখানে বিশেষ একটি রাজনৈতিক দলের নাম আসছে। সেই রাজনৈতিক দলের নাম কিংবা সেই রাজনৈতিক দলের যে ব্যাপারগুলো এখানে মেনশন করা হচ্ছে সেগুলো আমরা মিউট করে দিচ্ছি, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। একজন ব্যক্তিকে দিয়ে একটা প্রতিষ্ঠানকে বিচার করা যায় না, ঠিক একটা দলকে বিচার করা যায় না। সেই অর্থে এখানে নামগুলো আসলে কোনো না কোনো ভাবেই তারা এক ধরনের অ্যাকিউজ হন, এবং আমাদের জায়গা থেকে আমরা সেটা খুব ভালোভাবে নিই না। শোনার জায়গাটি থেকে, সেই জায়গাটি থেকে আমরা মনে করছি দিস ইজ নট মাচ মোর ইম্পর্টেন্ট যে কোন পার্টি সে করেছে বা কোন দলে সে ছিল, কোন দলের হয়ে সে এরকম স্বপ্ন দেখছে আমার এখন কিছু একটা হতে হবে। সো এই জায়গাটি থেকে আমরা এই রাজনৈতিক দলগুলোর নাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আমরা মিউট করে দিচ্ছি। দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর আওয়ার শো। আমাদের শোতে মূল জিনিসটা হচ্ছে যে কি অপরাধ এবং অপরাধের জায়গাটিতে রাষ্ট্রীয় জায়গাগুলো কি। ওকে, বলুন তারপর। এরকম পর্যায়ে যাওয়ার পর ওর মা বলতেছে যে মানে একটা লোক আসবে, ওকে রেলওয়েতে জব দিবে, এরকম একটা। আমার আম্মু তো অপছন্দ, তখন আমি প্রায় প্রেগনেন্ট, 7 মাস শেষ। ওর মাকে বলে এই পর্যায়ে আমার আম্মুর সাথে, আম্মু বলছে কি না আজকে তোমার শ্বশুর আসবে, যদি দেখে তুমি এরকম লোক নিয়ে আসছো, চেনা নাই জানা নাই, তোমার শ্বশুর অনেক রাগারাগি করবে, আমার বাসায় এসব চলবে না, তুমি বাইরে রাখবা। আমার আম্মুর সাথে ওর সাথে তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে আমার আম্মুর সাথে ওর সাথে হাতাহাতি হয়। আমার আম্মু তো রাগে ক্ষোভে যে কি ও আমার উপরে এরকম একটা কি করলো, টর্চার করলো, আমার পক্ষে সম্ভবই না তোমাদের সাথে আমাকে এভাবেই করা। আম্মু চলে যায় বাসায়। আমার আব্বু আসে, আব্বু শুনে রাত্রে আমাদের এখানে একটা মানে আমাদের ই আছে, মানে এলাকা ভিত্তিক যে বিচার করে, ওনাদেরকে ডাকা হয়। বিচার হয়, আব্বু বলে যে আপনি এরকম এরকমই করলেন, বলে কি যে হ্যাঁ করেছি, ওর ভুল স্বীকার করে। তারপরে আমার মামা যারা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই ই করে বলছে কি যে ঠিক আছে, আমি এখন আমার পক্ষে সম্ভব না, আমি এখন আপনার মেয়েকে নিয়ে একসাথে ই করার, আমি একটু সমস্যার ভিতর আছি, আপনার মেয়ে কিছুদিন আপনাদের এখানে থাকুক, যেহেতু প্রেগনেন্ট, 2 দিন পরে এমন একটা হবে, ডেলিভারি হবে, আমি বাইরে থাকবো, আপনি আপনাদের কাছে রাখেন, এরকম একটা কথা বলে। বলার পরে ও হুট করে বলে যে ঘর মানে ফ্ল্যাট ছেড়ে দিল, বাড়ি এলাকায় না করে দিল। আমি বললাম যে তুমি যে বাড়ি এলাকায় না করে দিলে এখন আমি মানে কি করব, কেন আমি আম্মু আব্বুর কাছে থাকবো কেন, আমার পক্ষে তো সম্ভব না, এটা তোমার দায়িত্ব, তোমার কাছে থাকতে হবে, এটা তো সম্ভব না। বলে কি সমস্যা না, এখন আমি কোচিং সেন্টার আমি এখন বন্ধ করে দিব, আমি এত বড় ফ্ল্যাট গিয়ে থাকা আমার সম্ভব না, তুমি রুম নাও, সমস্যা নেই, আমি বাইরে থাকবো, কারণ এখন আমার একটু দৌড়ঝাঁপের বিষয় আছে, অনেক কাজের বিষয় আছে, আমি রুম নাও, এটা আমি যতটুকু যা বিয়ার করা আমি তোমাকে করবো, এরকম। এভাবে আরেকটা ফ্ল্যাট নেওয়ার পরে আমি বলি, ডাক দিই, কিন্তু আমি যদি বলতাম যে যেহেতু রুম নিয়েছি, ঠিক আছে, এক রুম যাই নিয়েছি, তো তুমি বাসায় আসো, না বাসায় এখন আমার আসা সম্ভব না, আমি এখন একটা ওই যে টাউন হলে ম্যাচে আছি বুলবুলদের সাথে, তুমি এখন এই অবস্থায় তোমার আম্মুকে নিয়ে থাকো, এখন তোমার আম্মুকে পাশের প্রয়োজন, তুমি আম্মুকে নিয়ে থাকো, তোমার আম্মুকে না। আমার আম্মুর সাথে যেহেতু এক ধরনের মন মালিন্যতা হয়ে গেছে, মানে এখনো আমার ফ্যামিলির এখানে আসবে না, বলে কি না আসবো না, তুমি থাকো তোমার। সেই সময়টাতে আপনার মাকে নিয়ে ওর এই ধরনের দূরত্ব তৈরি হলো, সেই সময়টাতে আপনার ভূমিকাটা কি ছিল? আপনি কি মার পক্ষ নিয়েছিলেন নাকি ওর পক্ষ নিয়েছিলেন? যেটা করেছেন সেটাই বলবেন এখানে। আমি ওর পক্ষ নিয়েছি, আমি মানে ওকেও ছাড়তে পারতেছি না, আমার মাকে যে অপমানটা করলো সেটাও আমি মেনে নিতে পারছিলাম না, এরকম। তারপর আমি যখন আম্মু বের হয়ে আসে, আমি আম্মুর সাথে বের হয়ে চলে যাই। ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি সেই সময়টাতে মার সাথে বের হয়ে চলে গিয়েছিলেন। আমার আম্মুকে এভাবে অপমান করলো, ওর মা কিছু বললো না, হ্যাঁ এটা কিরকম? আর এমন একটা অবস্থা, কোনোই পাচ্ছি না, আমার মা ছাড়া তো এই অবস্থার ভিতরে আমি কোথায় যাব? আমার আম্মুর সাথে আমি বের হয়ে আসি। এই জিনিসগুলো খুবই ইগোইস্টিক, এবং এগুলো ছেলেদের খুব বেশি পরিমাণে কি বলা যেতে পারে ইগোতে লাগে।
এবং যদিও সেই ছেলেটি অপমান করছে এবং তার স্বামিত্বের জায়গাটা থেকে, হাজবেন্ডশিপের জায়গাটা থেকে, এটা সে কোনোভাবেই যে ভালোভাবে নেয়নি এটা নিশ্চিতভাবেই বলা যায়, কিন্তু সে অপরাধ করছে না আমার সাথে। এই ধরনের হাতাহাতি করা শাশুড়ির সাথে দিস ইজ টু মাচ ইনটলারেবল। কিন্তু তারপরও তার স্ত্রী মানে হচ্ছে তার স্ত্রী, সেই জায়গাটি থেকে সে এরকম একটা সিদ্ধান্তে তার স্ত্রী, সন্তান সম্ভবা স্ত্রী তার মার সাথে বের হয়ে যাবে, সেটা সে কোনোভাবেই ঠিকভাবে মেনে নিতে পারেনি। আমি কি ঠিক বলেছি? কিন্তু ও কিছু বলে নাই। কিছু বলেনি? না না, কিছু বলে। আপনার কি মনে হয় না যে বাসা ছেড়ে দেওয়ার পিছনে একটা অন্যতম কারণ ছিল এটা? হ্যাঁ, এটা পরবর্তী আমি জানতে পারছি। আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আমরা বিরতির পর পর ঠিক রাত 1টা টাইম চেক হলে আবারও ফিরে আসবো। প্রায়শ্চিত্তের জায়গাটি এখনো প্রশ্নবিদ্ধ, এখনো আমরা আসিনি। প্রেজেন্ট লাইফে যখন আমরা আসবো আমাদের পলির বা রুমার, ঠিক সেই মুহূর্তে বুঝতে পারবেন যে কত বড় প্রায়শ্চিত্ত ওকে করতে হয়েছে সারা জীবনে শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে পলি বা রুমা, ওর দুটোই নাম আসলে, সে রয়েছে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের সঙ্গে কনফিউজ করছে। আমাদের সঙ্গে রয়েছে বরাবরের মতোই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। তিনি পুরো বিষয়টা শুনছেন, শেষে তার মূল্যবান মতামত তিনি জানাবেন। যাই হোক, আমরা পলির কাছে আবারও ফিরতে চাই। আর আপনারা যদি আপনাদেরকে এই মঞ্চটিতে দেখতে চান, কনফিউজ করতে চান জীবনের অপরাধগুলো, আমাদেরকে ফোন করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনাকে ফোন থেকে যে নির্দেশনা দেয়া হবে সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। জি পলি, তারপর কি হলো? তারপরে ভাবে উনি বাইরে আছে, আমিও এখানে আছি আমার আম্মু আব্বুর কাছে। প্রায় শেষ পর্যায়ে যখন আমার ডেলিভারি হবে, তো যখন আমি ডেলিভারি শেষ পর্যায়ে যাই, এই বিষয়টা নিয়ে আমি অনেক জায়গায় দৌড়ঝাঁপ করি এবং ওনার যারা পরিচিত আছে সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কোথায় থাকে কিভাবে থাকে, কিন্তু এগুলো আমি কোনো কিছুই পাচ্ছি না। আমার যেদিন ডেলিভারি হবে, আমার বেবি হবে, ডক্টর ডেটটা দিয়েছে সেটা হলো 2010 11 জানুয়ারি। তো 10 তারিখে আমি রাতে চলে যাই। আমি তখন ফোন দিই যে ফাইন তুমি কোথায় আছো, এরকম এরকম অবস্থা, কালকে আমারই হবে, তোমার তো থাকার দরকার, যেহেতু আম্মু একা, আব্বু আসতে একটু সময় লাগবে, তুমি আসো। সে আমাকে বলে কি যে আমি আসতে পারবো না, আমি ঢাকার বাইরে আছি। কেমন কথা বলতেছো? আমি জানি তুমি ঢাকায় আছো, তুমি আসো, যা হবার হয়েছে, তুমি টাকা চিন্তা করো না, আমি দিব, তুমি ওষুধপত্রের জন্য। আমাকে বলে কি বেশি বুঝোস, বেশি বুঝোস, আত্মীয় স্বজন নাই, তোর আত্মীয় স্বজন আয়না নেই, আমি আসতে পারবো না। পরে যখন এই কথাটা বললো তখন আর কি আর করা, পরের দিন আমারই হয়, সিজার করে আর কি বেবি হয়, ছেলে হয়। ছেলে হওয়ার পরে আমার বাবা আসে, সবাই আসে, 7 দিন হয়ে যায়, আসে না, বাচ্চা দেখতে আসে না। বারবার ফোন দিই, আসো আসো বেবি দেখে যাও, আসে না। 7 দিনের দিন তখন আর কি আমি ওদের ফ্যামিলিকে সবাইকে জানাই। 7 দিনের দিন আসে, আসার পর বাচ্চাটাকে কোলে নেয়, এই ফার্স্ট বাচ্চাটাকে দেখে আর কি। দেখার পর আমি বাসায় চলে আসি, ওর শুধু বড় বোন এসে দেখে চলে যায়। তারপর আমি বলি দেখো বেবি হয়েছে, এখন কিছু একটা করে বাবা, তুমি কতদিন বাইরে থাকবা, তুমি একটা ব্যবস্থা নাও। না আমার এখন সম্ভব না, আমি এখন পারবো না, এভাবে আছো এভাবে থাকো, কোনো খরচপাতি নাই, কোনো কিছু নাই, কোনো ভ্যাটিয়ার নাই, বাচ্চাটাকে দেখতে আসে না, কোনো কিছু না। 30 দিনের বাচ্চা নিয়ে আমি আর কি সিজার অবস্থা, 30 দিনের বাচ্চা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ধরাই, ওদের বাড়িতে যাই, ওদের এখানে যাই, ওর বাবাকে সব মূল ঘটনা বলি। আমার বাবা বলে এরকম একটা অবস্থা। পরে যখন শুনছে ওর বন্ধু বান্ধব ওসি যারা আছে, যারা ডিসি আছে, যারা সবাই চিনি, ওদের কাছে যাওয়া আসা করি, হওয়ার পরে যে তুমি আমার ফ্যামিলিকে জানাইছো, খুব খারাপ করছে ব্যাপারটা, তোমার সঙ্গে আর আমার কোনো রিলেশন থাকবে না। আমি এটা কেমন কথা বলতেছি, রিলেশন থাকবে না, এরকম বন্ধ থাকে। যখন আমার ছেলেটা যখন 1 বছর পার হয়ে 1.5 বছর হয়, তো এর মাঝখানে একটা কথা আছে, সেটা হলো যখন আমি ইন্টারে থাকতাম, তখন আমি যখন নিউ মার্কেট গেছি, আমি আসা যাওয়া করতাম একটা দোকানে। সেই দোকানে যখন আমি কিছু কেনাকাটা করতাম, সে যে ছিল দোকানদার ছিল, তার নাম ছিল মমিন। সে আবার মোটামুটি আমাকে পছন্দ করত। ওকে, another turn, প্রিয় শ্রোতা, দিস ইজ another turn। আমরা ঠিক জানি না মমিনের কথা এখানে কেন আসলো এবং কতটা টার্ন নিতে পারে এই অপ্রিয় সত্যগুলো, সেটাই এখন দেখার বিষয়। মুমিন তখন আর কি আমাদের বাসায় একদিন আসছিল, আমার আম্মুকে বলেছিল, ওর সাথে এক ফ্রেন্ড ছিল। তো আমি ততটাই করতাম না, কারণ একটা দোকানদার, আমি একটা মনে লেখাপড়ার মেয়ে, এটা করিনি। তারপর ওর সাথে কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ যখন আমি 2011-তে যখন ঈদের সময় আর কি যাই, আমি হঠাৎ তার সাথে আমার সাথে দেখা।
ডাক দে আমাকে, কি ব্যাপার, কি অবস্থা, তোমার সাথে তোমাকে অনেক খোঁজ করি, তুমি তুই করনি। আমাকে একদিন বলে কি যে তাহলে আসো, তোমার সাথে কিছু কথা বলবো। আমি কি কথা? বলে কি নাম্বার নেয়, নাম্বার নেওয়ার পর মোবাইলে তার সাথে প্রতিনিয়ত কথা হতেই থাকে আমার, প্রতিনিয়ত কথা হতে হতে একদিন ধানমন্ডি আর কি লেকে যাই আমরা। ওকে। যাওয়ার পরে তখন বলে কি, আমি বলছি তুমি কি বিয়ে করছো? বলে কি যে হ্যাঁ আমি বিয়ে করছি, আমার একটা মেয়ে আছে। আমি কি যাক ভালো হয়েছে। তো আমার বিষয়টা জানার পরে আমি কি যে এরকম এরকম অবস্থা, তোমার সংসার কি অবস্থা, মানে ওর সংসার জানতে চাই। বলে কি ওর আম্মুর সাথে ভালো একটা আমার রিলেশন না, ওর ওয়াইফের সাথে ভালো একটা রিলেশন নাই, ওর ওয়াইফের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নেই, মানে সম্পর্ক নাই, মানে এখন সংসার আছে কিন্তু একটা মনের যে একটা মিল সেই জিনিসটা নেই। ভালো লাগে না, বাবা মার বিয়েতে আমি পছন্দে বিয়ে করেছি কিন্তু আমার মন থেকে না। ওকে। একটা মেয়ে আছে। এই কথাটা আসে কখন? যখন ফাহিম থাকা অবস্থায় আপনি ছেলেটার সঙ্গে মিশেছেন, মাঝখানে দেখা হয় আমার সাথে। ফাহিমের সাথে তখন আপনার ভালো সম্পর্ক ছিল? তখন তো আমার সাথে বিয়ে আমাদের হয় ফাহিমের সাথে আমার। মানে আমি বুঝতে পারিনি, ফাহিমের সাথে তখন ভালো সম্পর্ক ছিল? হ্যাঁ, ওর সাথে আমার ভালো সম্পর্ক থাকা অবস্থায় আপনি এই ছেলেটার সাথে দেখা হয়, মানে ওর সাথে আমার জাস্ট দেখা হয়, দেখা অবস্থায় মানে এই কথাবার্তি হয়। আচ্ছা। তা আমি ওদের বাসায় গেছি, মানে মমিনদের বাসায় গেছি। তখন ওর ওয়াইফ বাসায় ছিল না, ঝগড়া, ওর ওয়াইফ চলে গেছিল বাবার বাড়িতে। ওকে। এটা তো মুমিনের ছিল, ঠিক আছে, কিন্তু আপনার সম্পর্ক কি ভালো ছিল আপনার হাজবেন্ডের সাথে সেই সময়টাতে? তখন সম্পর্ক ভালো। আচ্ছা, আপনি যে মুমিনের সঙ্গে দেখা করতে গেলেন বা মুমিন যে আপনাকে একটু পছন্দ করতো, এটা কি আপনার হাজবেন্ড জানতো? না, জানতো না। মুমিনের সঙ্গে আপনি দেখা করতে গেছেন সেটাও আপনার হাজবেন্ড জানতো না? ওকে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাইম। আপনি তো এটা তো একটা ভুল করেছেন আপনার জায়গা থেকে, আপনি স্বীকার করেন। যেহেতু সম্পর্কটা সে সময় হেলদি ছিল বলা যেতে পারে, ইভেন হেলদি না থাকলেও এই ধরনের কাজ করা উচিত না। ফাইন। তারপর ওদের বাসায় যাই যখন, তখন আর কি মমিন আমাকে বুঝাইতে, তখন আমি প্যারামেডিক্যালের রানিং স্টুডেন্ট। মমিনের বাসায় যান আপনি? হ্যাঁ, ওদের ফ্যামিলি বাসা যাই। কি কারণে যান? মানে ও ডাক দিয়েছে, আসো আমাদের বাসায়, আমার আম্মু আব্বু ভাইয়াদের সাথে দেখা করে যাও। তখন তো আপনার ওর ওয়াইফ ছিল না তখন? না, ওয়াইফ ছিল না। এই অবস্থাতে কি হিসেবে আপনাকে দাওয়াত দিয়েছে? মানে একটা ফ্রেন্ড হিসেবে দাওয়াত দিয়েছে। এটা কি আপনার হাজবেন্ড জানতো? না, জানতো। তখন আপনার হাজবেন্ড জানতো না, এই বিষয়ে জানতো না। ও তো বলছে যে মানে ওর ভাবে চলতো, মানে দাম্পত্য জীবনে ও ভাবে চলতো, আমি আমার ভাবে চলতো। আপনাকে বলেছে আপনি আপনার লাইফ লিড করেন, আমি আমার লাইফ লিড করবো। সেই সুযোগটা নিয়ে আপনি এভাবে একটা ছেলের সাথে মানে যেহেতু একটা পরিচিত ছিল, একটা ফ্রেন্ডের মতো যাই, সমস্যা কি, বন্ধু বাসায়। কখন আপনার মনে ধরনের কোশ্চেন রেজ করেনি যে এই যে যাচ্ছি আমি, এটা যদি আমার হাজবেন্ড জানে তাহলে সাংসারিক ভাবে এটা কলহ তৈরি হতে পারে? না, আমার এই বিষয়ে মানে ওরকম, আমার তো তার মন মানসিকতা ওরকম ছিল না তার প্রতি। না, আমি সেটা বলিনি, মানে এইটা মনে হয়েছে কিনা, যা হয়েছে তাই মনে হয়েছে অথবা হয়নি, এটা কি মনে হয়নি? ওকে, ফাইন। তারপর আপনি গেলেন ওদের বাসায় গেলাম, যখন শুনি যে ওনার ওয়াইফের সাথে ঝগড়া, তা আমি চিন্তা করলাম যে না, আমি এখন যদি আমি ওর মন মানসিকতা দেখা যাচ্ছে অন্যরকম মমিনের, না এটা তো সম্ভব হবে না। আর বাবা আমি তার কাছ থেকে সাইড হয়ে থাকি। আমার তখন বিবেকে কাজ দিচ্ছে, না সাইড হয়ে থাকি, ওর অন্যরকম একটা তখন যখন এমনি মোবাইলে কথাবার্তা হতো, কেমন আছো, এই যে মানে কি অবস্থা, হওয়ার পরে একদিন যখন আমি ওকে বুঝেছি যে দেখো সংসার জীবনে অনেক কিছু হয়, আমার জীবনে অনেক কিছু হয়েছে, এটা তুমি মেনে নাও, মানুষের হয়েছে, এটা যেহেতু একটা মেয়ে হয়ে গেছে তোমার, এটা নিয়ে তোমার ওয়াইফের সাথে কোনো ডিসকাস করো না, যা আবার হয়েছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। বুঝানোর পরে তারপরে ওদের ফ্যামিলি সবাই নাকি ওর মানে একটা মিল হয়ে যায়, ওনার ওয়াইফকে নিয়ে একদিন আমাদের বাসায় আসে। ফাইম তখন ছিল, ফাইম দেখছে, ফাইমের সাথে আমি পরিচয় করাই দিছি ওয়াইফ সহ। তারপরে সেই আর কি লাস্ট ওনার দেখা হওয়ার পরে তারপরে হঠাৎ তার সাথে আমি মানে ওনার ওয়াইফ একটু মানে সন্দেহজনক ছিল, একটু সন্দেহ করতো ওনার হাজবেন্ড কে নিয়ে। তখন ওনার ওয়াইফ আর কি বুঝতে পারছে যে হয়তো বা যেহেতু একটা বন্ধু কেন, একটা মেয়ে বন্ধু কেন হবে আমার হাজবেন্ডের সাথে। আপনার হাজবেন্ড কি সন্দেহ করতো? না, আমার হাজবেন্ড সন্দেহ করতো না, কিন্তু ওনার ওয়াইফ করেছে। হ্যাঁ, আমার হাজবেন্ড এর জন্য সন্দেহ করতো না যে ও তো আমাকে নিয়ে অনেক কিছু পর্যায়ে পার হয়ে আসছে, কিন্তু আমাকে তুই করে নেই কেন, এই নিয়ে আর কি ফাইনাল সন্দেহ করেনি। মাঝখানে ব্যাক হওয়ার পরে যে একটা বছর তখন আর আমি যোগাযোগ আর করি নাই, মানে সিম আমি চেঞ্জ হয়ে যায়। পরবর্তী যখন ওই যে ফাইমের সাথে আমার মানে যখন রিলেশন নষ্ট হয়ে গেল, মানে আসা যাওয়া নাই, আমার বেবি যখন 1 বছর আর কি প্রায় 1 বছর হবে, মানে ফার্স্ট যে জন্মদিন 2011-তে 2011 হওয়ার আগে 2010-এর লাস্ট পর্যায়ে ঈদের সময় আমার মুমিনের সাথে হুট করে মার্কেটে আবার দেখা। আমাকে ডাক দিয়েছে, ডাক দেওয়ানোর পর কথা হতে বললাম, আমি আর কি ফাইমকে আমি ফোন দিছিলাম, তোমার কথা জিজ্ঞেস করছি, ফাইম কিছু বলে নেই,
আমি স্কি 5 এর সাথে আমার কোনো নাই, রিলেশন নেই এখন। হ্যাঁ, ওরকম ব্যাকআপ হয়নি, কিন্তু ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। কেন? আমি কি এত কথা বলতে পারবো না? পরে আমার মোবাইল নাম্বারটা নিল, যে তোমার নতুন নাম্বার যেটা আছে তুমি দাও। তারপর দিলাম আমার বাসায় অ্যাড্রেস বলকে আমি তাহলে যাবো না। ঈদের সময়, ঈদের পর আমাদের বাসায় গেল। বাসায় যাওয়ার পরে আম্মুর সাথে কথা হতে হলো, সব ডিটেলস সবকিছু আম্মু খুলে বলছে যে দেখো এই অবস্থা। তখন আর কি মমিনের একটা ছেলে হয়েছে, ওর এক মেয়ে এক ছেলে তখন। তারপরে মমিন আস্তে আস্তে মানে মোবাইলে তার সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে সেই পর্যায়ে, মানে যে পর্যায়ে। তখন তো ফাহিমের সাথে আমার কোনো ডিভোর্স হয়নি, কিন্তু মাঝে সাথে কথা হইতো, মাঝে সাথে দেখা গেছে তাকে আমি আসতে বলতাম, ছেলেটাকে যদি মন চাইতো দেখতে আসতো, ওরকম। ও তখন থাকতো কোথায় বেসিক্যালি মানে বলতো না, অ্যাড্রেস আমাকে বলতো না, কোথায় থাকে কি করে কিচ্ছু বলতো না, কিছুই জানতো দিস ইজ ভেরি ব্যাড। এটা জানানোর জন্য আমি অনেক জায়গায় দৌড়াইছি, আমি বললাম না অনেক, আমার 30 দিনের বাচ্চা নিয়ে আমি বহু জায়গায় দৌড়াইছি, এমনকি আমি মন্ত্রণালয় পর্যন্ত আমি গেছি, কিন্তু আপনি কোনো খোঁজ পাননি? না, কোনো খোঁজ পাইনি। এমনি মোবাইলে কন্ট্যাক্ট করতো, ওর ফ্যামিলি সবাই, ভাই বোন বলেন, যে যেভাবে বলছে সব জায়গায় আমি গেছি, তাহলে কোনো খোঁজ পাননি? খোঁজ পাইনি। এই সময়টাতে মমিনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক। তখন মমিনের সাথে আমার আস্তে আস্তে এই চললো। মমিনের সাথে যখন চলতে 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 এক পর্যায়ে মমিনদের বাসায় আমি যেতাম, ওনার ওয়াইফ থাকতো, কথাবার্তা বলতাম, মমিন দেখা গেছে আমার সাথে কথাবার্তা বলতো। তারপরে মমিন তখন আমাকে বুদ্ধি দিল যে তুমি ফাইন যখন তোমার সাথে যোগাযোগ করতেছে না, তা তুমি এক কাজ করো, যে কোনো জায়গায় একটা বিচার বসো, একটা মহিলা অধিদপ্তরে যাও আর একটা সালিশ বসাও, সালিশ কেন্দ্রে, এভাবে আর কতদিন তুমি চলবা। মমিন আমাকে এভাবে বুদ্ধিটা দিল। আমি বলছি আমি তো এসব চিনি না, আমি কিভাবে যাব? ঠিক আছে আমি চিনি, তো তুমি আমার সাথে চলো। মমিনের সাথে কিন্তু খুব মানে আস্তে আস্তে কথা বলতে বলতে অবস্থা খুব একটা ভালো আমার সম্পর্ক হয়ে যাওয়ার সাথে উনার ওয়াইফ যখন জানলো যে আমার সাথে ভালো একটা কথাবার্তা রানিং চলছে, পরে উনার ওয়াইফ এটা নিয়ে অনেক কিছু মানে তোলপাড় করে ফেলে। কেন আমার সঙ্গে কথা বলবে, কেন আমার বাসায় আসবে, একদিন মমিন্দ্র দেশে যাবে, আমাকে নিয়ে যাবে বলছে ঘোরানোর জন্য, কেন আমি গেলাম, বা কেন ওর সাথে একা কথা বললাম। লঞ্চে গেছিলাম, ওনাদের বাড়ি হচ্ছে চাঁদপুর, মতলব দক্ষিণ। আপনি মমিনের সঙ্গে লঞ্চে করে চাঁদপুর চলে গেছেন? মানে ওনার ওয়াইফও ছিল, ছিল, আমাদেরকে নিয়ে গেছে পারিবারিক ভাবে যাওয়া আর কি। যাওয়ার পরে ওনার ওয়াইফ এটাকে নিয়ে সন্দেহ করে, ওনার উপরে অনেক কিছু করে। আর এর মাঝামাঝি আমার যেটা হয়েছে যে মমিনের যে বড় বোনের জামাই এবং ওরা দুজন মিলে আমাকে মানে সালিশ কেন্দ্রে নিয়ে যায়, ব্যাপারটা ফাইমের বিষয় নিয়ে ডিসকাস করার জন্য। মহিলা দপ্তর নিউজ কার্টন রোডে নিয়ে যাওয়ার পরে আমি যাই, যাওয়ার পর বিচার দিই, বিচার দেওয়ার পরে ওদের বাসায় চিঠি পাঠায়। চিঠি পাওয়ার পরে ফাইম রাগ করে যে কেন আমি সালিশ কেন্দ্রে বিচার দিলাম, এটা রাগের ক্ষোভে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায়। রাগে ক্ষোভে সে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল? হ্যাঁ, পাঠিয়ে। এই যে আপনি সালিশ কেন্দ্রে যাচ্ছেন, এই যাওয়ার আগে কি আপনি আপনার হাজবেন্ডকে টাচ দিয়েছিলেন যে আমি বলেছি দেখো তুমি যদি কোনো কিছু না করবো আমি কিন্তু একটা ব্যবস্থা নিব। ও তো সবসময় বলতে কি ব্যবস্থা নিবা, আমার কোনো কিছু করতে পারবা না। কিন্তু আপনি কি বলতেন না যে আপনি এই ধরনের ব্যবস্থা নেবেন? আমি বলেছি আমি আইনের ব্যবস্থা নিব, বলে কি নাও কোনো সমস্যা নেই, আমার কোনো কিছু করতে পারবো না। তারপর যখন আমি যাই, যাওয়ার পরে সালিশ কেন্দ্রে যাই, ডিভোর্স লেটার পাওয়ার পর আমি তো পুরোপুরি ভেঙে পড়ি। মানে এটা কি করে সম্ভব, যার জন্য এত কিছু হলো, সে আমাকে এভাবেই করতে পারলো। তখন মমিন আমাকে সাহস দিল যে তুমি চিন্তা করো না, যেটা যা হবার হয়ে গেছে, যা কিছু হয়েছে ভালোই হয়েছে, তুমি কোনো টেনশন করো না। আর এর মাঝখানে ওনার ওয়াইফের সাথে তো মানে ঝগড়াঝাটি হচ্ছে মমিনের সাথে। তখন যখন ডিভোর্সটা হয় ওখানে মানে ধাপে ধাপে যখন সালিশ কেন্দ্রে বিচার হচ্ছে একটা কাবিনে যখন ডিভোর্স হয়ে গেছে তাহলে কাবিন হক দিতে হবে, এরকম একটা। কত ছিল আপনার কাবিন? 50,000। অনলি 50,000? হ্যাঁ, অনলি 50,000। সব মিলে বলছে সালিশ কেন্দ্রে হয়েছে 80,000 টাকা দিতে হবে। 80,000 টাকা দিতে হবে। আচ্ছা। হওয়ার পরে বাচ্চা, তবে আমার একটাই যে জিনিস, যে আমাকে নাই করুক, যেহেতু ওর মনের ভিতরে এক ধরনের চলে আসছে, কিন্তু ওর তো সন্তান আছে, সন্তানের মায়া তার প্রতি একটুও ছিল না। কোনো সময় বলতো না যে আমার ছেলেটা আছে, আমার ছেলেটাকে আমি দেখতে যাই, কোনো কিছু না। এই শিশু বাচ্চাটাকে নিয়ে যে আমি কিভাবে যে মানে পার করছি, আমার মা, আমার বাবা যতটুক পারতো ইনকাম করতে আমাকে দেখতো, কিন্তু আমি যতটুক পারতাম টুকটাক স্টুডেন্ট পড়া এভাবেই চলতাম। মানে ওর কাছে কোনো পাইতাম না আমি, যে একটা সন্তানের খোঁজ খবর নেওয়া, যে আমার একটা ছেলে বা ওদের দাদার বাড়ি ও দাদিরা
মানে কোনো সময় করতো না যে আমার কি কেমন আছে, কি অবস্থায় আছে, কোনো সময় না। ওকে, তারপরে আপনার আইন এবং সালিশ কেন্দ্র থেকে যেটা হলো যে 80,000 টাকা দিতে হবে। হ্যাঁ। সন্তানের ভরণ পোষণ বলছে 2,000 টাকা করে দিবে প্রতি মাসে। হ্যাঁ। প্রতি মাসে কত বছর পর্যন্ত? এটা প্রথম বলছে 2,000 টাকা করে দিবে 2 বছর পর্যন্ত, তারপর আবার বাড়ায় যতটুকু সামর্থ্য অনুযায়ী বাড়াবে। মানে মোট কথা 8 বছর পর্যন্ত আমার কাছেই থাকবে। যদি 8 বছর পর যদি সন্তান যদি তার কাছে চলে যেতে চায় নিতে পারবে, যদি না যেতে চায় আমার কাছেই থাকবে। তবে আর মাঝখানে যদি দেখা সাক্ষাৎ করতে চায় তার পূর্ণ অধিকার আছে, আমি দেখাইতে পারবো। সে যে আপনাকে ডিভোর্সটা দিল তার কারণ কি দেখিয়েছিলেন? আমার বিষয়ে কোনো কিছু লেখেনি, ওনার এতটুকু লিখেছে যে আমার সাথে মনোমানিত, ওনার পক্ষে সম্ভব না যে আমার সাথে এখন আর সংসার করবে। ওকে, এটা নিয়ে আপনি কোন ধরনের কোনো আপিল করেননি বা আপনি আমি এটা মানে কোটমোট করিনি, মানে তখন তো আমি এসব যে বিষয়ে জানতাম না, চিনতাম না কোনো কিছু আপনার না। বাবা মা হ্যাঁ, পরিবার আমার বাবা তো এমনি তো পছন্দ না এই বিষয় নিয়ে। সুতরাং এটা নিয়ে কোনো কথাবার্তা বলেননি? আমার বাবা এখন যেহেতু ডিভোর্স হয়ে গেছে আর কি করব। এবং ডিভোর্সের যদি দিয়ে দেয় সেটা আপনার জোড়া লাগানোর কোনো সুযোগ থাকে না, সুযোগ আর মনের থাকে দিক না। থেকে কোনো সুযোগ থাকে না, সুতরাং মেনে নেওয়া তারপর ছাড়া আমি কিছু অনেক করার নেই। চেষ্টা করেছি, যা আবার হয়েছে। হ্যাঁ, মানুষের ভুল হতেই পারে। তো আপনি হ্যাঁ তারপর কি করলেন? তারপরে মমিনের সাথে আমার ডিভোর্স হওয়ার পরে মমিনের সাথে আমার এর মাঝখানে মানে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল। ভালো সম্পর্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে এক ধরনের পছন্দের বিষয়। এক ধরনের পছন্দের বিষয় মানে কি? এক ধরনের প্রেম মানে প্রীতি ও ভালোবাসা? আমাকে হ্যাঁ ওর ওয়াইফ থাকা অবস্থায়? ওর ওয়াইফ ওয়াইফ থাকা অবস্থা। মানে ঝগড়াঝাড়ি চলছে এই অবস্থায়? হ্যাঁ, অফারটা কে দিয়েছিল? আমি আপনি দিয়েছিলেন নাকি না, সে? ও দিয়েছিল। ও আপনাকে অফারটা দিয়েছিল? কিসের অফার ছিল এটা? যে তোমাকে তো আমি আগে থেকে পছন্দ করতাম, কিন্তু বলার সাহস পাইনি, যেহেতু তুমি একটা শিক্ষিত মেয়ে, আমি ওরকম না, আমি ওরকম সাহস পাইনি। তারপর আমি বলতে চাইছিলাম, কিন্তু তুমি তো যোগাযোগ বন্ধ করে দিয়েছো, ভয়ে আমি তোমাদের বাসায় যাইনি। দাম্পত্য জীবন আমি সুখী হচ্ছি না, তোমাকে আমার অনেক আগের থেকে ভালো লাগতো, কিন্তু আমি বলার সুযোগ পাইনি। এখন যেহেতু তোমার এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন যদি আমি করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। কি হিসেবে বিয়ে করবে? সেকেন্ড ওয়াইফ নাকি ডিভোর্স দিয়ে দিবে ফার্স্ট ওয়াইফকে? ফার্স্ট ওয়াইফকে আমি তখন প্রশ্ন করেছি যে দেখো, তোমার তো এখন একটা ওয়াইফ আছে, 2টা বাচ্চা আছে, আমার পক্ষে সম্ভব না এটাই করা। বলে কি যে না, কেন সম্ভব না? হ্যাঁ, আমি কি না, আমি এভাবে একটা আমার বাবা মা মেনে নিবে না, এমনি আমার বাবা মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, এখন আমার পক্ষে সম্ভব না তাকে দ্বিতীয়বার কষ্ট দেওয়া। তোমার একটা ওয়াইফ আছে, মানে সম্ভব না আমার। বলকে প্রয়োজন আমি ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব। আমি কিন্তু এটা তোমার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আমি তোমাকে ফোর্স করবো না যে তোমার ডিভোর্স দিয়ে আমাকে আসতে হবে, কিন্তু যাই কিছু করবো ভেবে চিন্তে করো, তোমার গার্জিয়ান মতামত ভেবে চিন্তে করো, এই বিষয়ে আমি তোমাকে কোনোই করবো না, কিন্তু তোমার ওয়াইফ থাকা অবস্থা আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। এরকম কথা হতে হয়েছে। তারপর ওর যখন মানে ওই যে বিষয়টা নিয়ে ওনার ওয়াইফ আমাকে মুখ্য করে যে ঝগড়া, সেই ঝগড়ার সূত্র ধরেই আর কি ও কি করেছে, ওর বাবা মার বাসায় পাঠায় দিছে, ওদের বিষয় নিয়ে ধাপে ধাপে এটা নিয়ে বিচার আচার হয়। ও বলছে কি ওর সাথে সংসার করবে না, ও আবার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ওয়াইফকে ও ডিভোর্স দিয়ে দিয়েছে। আপনাকে একদম খুব সলিড একটা প্রশ্ন করি, আপনি হানা বলে উত্তর দেবেন। যদি মমিনের জীবনে আপনি না থাকতেন, মমিন কি তার স্ত্রীকে ডিভোর্স দিত? না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নাও আমরা কিন্তু প্রাশ্চিত্যের জায়গাগুলোতে ধীরে ধীরে যাচ্ছি। তবে এখানে কিন্তু মমিনের সাথে এর মাঝখানে যেহেতু সম্পর্ক হয়ে গেছে, আর যে উই আমাকে এভাবে এত সুন্দর করে আমার সাথে আমার ছেলেকে, মানে আমি যখন কাঁদতাম যে আমার ছেলেটা, আমার বাবা এত মানে বাবার সাথেই হচ্ছে না, আমার ছেলে মনে বাবার স্নেহ পাবে না, আমার ছেলেকে এত মানে এত আদর করতো, ভালোবাসতো। এত আদর করতো, আপনাকেও প্রচন্ড পছন্দ করতো, হ্যাঁ, ছেলেকেও আদর হ্যাঁ। করতো। ফাইন, আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর আমি পেয়ে গিয়েছি। ডিভোর্স দিত না, ডিভোর্স হয়ে গেল, তারপর ডিভোর্স হয়ে গেল কমপ্লিট। তবে ওর সাথে আমার এখন বিয়ে হয়নি, ডিভোর্সের বিষয়, কিন্তু ওর সাথে যে মানে এত আন্তরিকতা দেখে আমি ভাবছি হয়তো বা মানে ফাইমের প্রতি তো আমার এক পর্যায়ে ঘৃণা চলে আসছে, যে নিজের আমার সন্তানকে সাথে যেহেতু নিজের সন্তান কি করতে পারে না, তার মানে আসলে আমি একটা ভুল করেছি। তো এটা মনে হয় যেহেতু ওর সন্তান আছে, তাহলে মানে আমার সন্তানকে সে ওরকমই আদর করবে। শুধু আমি সন্তানের জন্য, আমার সন্তান একটা বাবা পাবে সেই খাতিরে তাকে আমি আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম, এবং ভালোবাসার মাঝখানে তার সাথে আমার ওরকম একটা রিলেশন হয়েছে। রিলেশন বলতে আপনি একটা অনৈতিক শারীরিক সম্পর্কের কথা বলছেন। হয়ে যায়। সেকেন্ড টাইম বিগ মিস্টেক। হ্যাঁ, মিস্টেক হওয়ার মানে এরকম হয়, মানে ওর ডিভোর্স হয়ে যায়, হওয়ার পরে আমরা আবার কি করি, ও বলতেছে যে এরকম তো হওয়ার মানে গুনাহ কাজ, চলো আমরা বিয়ে করে নিই। আমরা বিয়ে করি, বিয়ে করার পরে ওর ফ্যামিলি সবাইকে আস্তে আস্তে জানায়।
জানানোর পর ওর ফ্যামিলি আর কি বিষয়টা ই করে, ওর ফ্যামিলি বলছে কি এখন তুমি যেহেতু ওকে ছেড়ে দিয়েছো, তোমার দুইটা সন্তান আছে, ওর একটা সন্তান আছে, দেখো তুমি যদি ই করতে পারো বা ওর সন্তানকে যদি দেখতে পারে তাহলে এটা আমাদের কোনো সমস্যা নেই। ওর ফ্যামিলি আসা যাওয়া করে এবং ই করে। আর মানে এখানেও আবার ই ছিল যে আমি যে ওখান থেকে যে টাকা পেয়েছিলাম সেটা আবার ওকে আমি দিয়ে দিই। 80,000 টাকা? হ্যাঁ, যে তুমি একটা কিছু একটা করো বিজনেস। এরকম চলতে চলতে মানে আমার আব্বুকে জানাই, আব্বু ব্যাপারটা দেখে। আব্বু বলতেছে কি দেখো তুমি যেটা ভালো মনে করো। আব্বু বলে কি আমার কিছু বল, প্রথম স্টেপে তুমি যখন আমার কথা শুনে নেই, এখন তোমার জীবন কিভাবে তুমি কি করবে আমার এখানে আর কিছু বলার নেই। যখন যাওয়ার পর ওদের ফ্যামিলির সবাই ওদের বাসায় আমাকে নিয়ে নেয়। ওদের বাসায় নেওয়ার পরে ওর যে ভাই ছিল, ওর ফ্যামিলি সবাই মানে ওর ভাইটা ছিল এরকম যে ও যা বলবে ঘরের ভিতরে ঠিক তাই। বড় ভাই না, ছোটটা। যা বলবে ঠিক তাই, অন্য কিছু না। আর ও এরকম ছিল, আমাকে নেওয়ার পরে মানে ওর ফ্যামিলির উপর ছেড়ে দিত। মানে আমার এখানে আবার পূর্ণ স্বাধীনতা ছিল না যে আমার ছেলে, আমার যে 2 বছরের বাচ্চাটা, ওরা আস্তে আস্তে মানে আলাদা করার চেষ্টা করে আমার সন্তানটাকে। আমার বাবা মার কাছে আমি বেশিরভাগ মানে রাখতো। তো আমার এই 2 বছরের শিশু বাচ্চা, দুধের বাচ্চা আমি এভাবে রাখবো, এটা কি করে সম্ভব? তো আমার বাবা মাও আমার ছেলেটাকে রাখে। তো আমি এটা মেনে নিতে পারি না যে আমার একটা সন্তানের জন্য আমি বিয়ে বসছি, আমার সন্তানকে তারা ভালোভাবেই করে, এটা কি করে সম্ভব? মানে এই বিষয়টা নিয়ে না প্রথম অবস্থায় শুধু ঝগড়া আর ঝগড়া। ওর সন্তান ঠিকই আসতো, আমি ওর সন্তানকে দেখতাম, ওর সন্তান ওর মার কাছে থাকতো ডিভোর্স দেওয়ার পর। এমন কি দেখা গেছে যেহেতু ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওর সন্তানের জন্য দেখা গেছে বারবার ওদের বাসায় যাইতো। এই বিষয়টা আমার কাছে খারাপ লাগতো, যেহেতু তুমি ডিভোর্স দিয়ে তুমি ওর কাছে যাবা কেন? এটা কি করে সম্ভব? তোমার সন্তান আদর করে তুমি এভাবে আনাও, যাবা কেন? আর আমার ছেলেকে বাবা মাকে রাখবো, তুমি আমার সন্তানটাকে আনতে পারো না। যদি আমি এনে রাখি, তুমি আমার মানে আমার ছেলেটাকে ওরকম আদর যত্ন করবো না, ভালোবাসা দিব না। হ্যাঁ, এটা কিরকম? মানে এই ছোটখাটো বিষয় নিয়ে আমার বাবা মা বাসা যেতে চাইলে যেতে দিত না, আমার কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক থাকতে দিবে না। এই বিষয় নিয়ে না বেশিরভাগ মানে ঝগড়া হইতো। আর আমি জিদ করে আমি বাবা বাসায় চলে যেতাম আমার সন্তানের জন্য। আমার সন্তান এখানে মোবাইল করে মানে 2 বছরের শিশু বাচ্চা, মাত্র বুকে দুধ ছাড়াইছে, মানে আমি এটা করতাম না, মানে সন্তানের জন্য জিদ করে চলে যেতাম। যখন আমি চলে যেতাম এভাবে মানে বিচারাচার হয় মানে। আর ওর একটাই ছিল কি মানে আমি যখন থাকতাম না, যে রাগ করে যখন চলে যেতাম, সেই মুহূর্তে দেখা গেছে ওর ওয়াইফের যারা ছিল ওরা আবার কি করতো, মানে ওর ছেলে মেয়েকে তখন আনাইতো, ওদের ফ্যামিলি আত্মীয় স্বজনরা আসতো। এটা আমি যে ফ্ল্যাটে আমরা থাকতাম হাজারিবাগ, ওই ফ্ল্যাটের মানুষরা আবার আমাকে বলতো যে ও আসছিল, ওর ছেলে মেয়েরা আসছিল, খাওয়া দাওয়া হয়েছে, অমুক হয়েছে, মানে এরকম। এগুলো শুনতাম, আমার কাছে আবার খারাপ লাগতো যে কি তোমার সন্তান, তুমি আমার সন্তানটা কেন আমি যদি বলতাম যে তোমার ছেলে মেয়েরা আনাইতেছো, তাহলে রুমানকে আনো, আমার ছেলের নাম রুমান, মানে যেত না, কোনই করতো না। ঠিক আছে, যখন ওনার টাকার প্রয়োজন হইতো, মানে টাকা দাও, টাকার প্রয়োজন হলে আমার আম্মুর কাছ থেকে নিয়ে আমি আবার টাকা দিলাম, প্রায় 70,000 টাকার মতো, যে বিজনেস করবে আমার টাকা দাও, দিল। তারপরে 2012 কথা বলতেছি আমি, জানুয়ারিতে, 1 জানুয়ারিতে যে হ্যাপি নিউ ইয়ার দিন, আমি বলছি রাত্রে 1টা বেজে গেছে, আসে না, বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, রাতে 1টা বাজে আসছে। আমাকে তুমি এমন একটা দিনে রাতে 1টা বাজে তুমি আসছো, কেন আসছো? এই নিয়ে রাগ করে চলে যাই। আর সেদিন আমি আবার মানে জিদ করে ঘুমের ওষুধ খাই, প্রায় 1 পাতার মতো খেয়ে প্রায় 3 দিনের মতো আমি পুরাই ঘুমের অবস্থায় থাকি, আমি কিছুই জানি না, পুরাই ঘুম। ওঠার পরে যেদিন আমি 3 দিন পরে আমার ঘুম ভাঙার পরে তারপরে সেদিন রাতের বেলা সে মানে ড্রিঙ্কস করে আসছে, এরকম একটা মানে পাঠ করে আমার সাথে খুব উত্তেজিত, খুব গালাগালি। আমি বলতেছি মা এটা কিরকম? আমি ঠিক আছে আমি ভুল করছি, ঠিক আছে, কিন্তু তুমি এরকম করতেছো কেন? সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে আমি বাইরে থেকে আসার পরে বলে কেউ গোসল করে এসে বলে কি আমার পকেট থেকে 10,000 টাকা নাই, ক্রেডিট কার্ড গুলো নেই, এগুলো কোথায় গেল? আমি যে সবাই তো ঘরেই আছে, দেখো খোঁজ করে, পুরা তোলপাড় সবকিছু, বলে কি আমি নাকি দিয়েছি টাকাটা, আমি টাকা সরাইছি, ওর সবকিছু আমি সরাইছি। এই নিয়ে মানে মূল সূত্রের সাথে আবার ঝগড়া আমার শুরু। এই নিয়ে ঝগড়া হইতে পুরো টার্গেট করছে আমাকে, এই পড়া সেই পড়া, রুটি পড়া, মানে এরকম ফকি টকি নিয়ে অবস্থা খারাপ। আমার আব্বু বলতেছে কি যে আমার মেয়ে আপনাকে টাকা দিয়ে হেল্প করে, উল্টা আমার মেয়েকে আপনারা চোর বানাইতেছেন, এটা কি করে সম্ভব? আমি জিদ করে চলে যাই আমার বাবার বাসা। আবার
আবার চলে যাওয়ার পরে আমি যখন চলে যাই তখন আমার আম্মু ফোন দিছে, আমার আব্বু আর কি ফোন দিছে যে তোমার কাছে যে আমার যে টাকাটা ছিল সে টাকাটা দরকার আছে। ও বলে কি কিসের টাকা, আপনারা আমার কাছে কোনো টাকা পয়সা দেন নেই পুরস্কার। আর আব্বু বলছে কি তাহলে আপনার সাথে কথা আছে, বলে কি আপনাদের সাথে আমার কোনো কথা নাই, আমি কাগজ পাঠাই দিচ্ছি। মানে ডিভোর্স পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ। ওকে। তারপরে আমার আম্মু কান্নাকাটি, আমি কান্দাকাটি, মানে আমি পুরোপুরি ভেঙে গেছি যে মানে আমার জীবনে কি হচ্ছে এগুলা, মানে এগুলা কি, মানে এত বিশ্বাস করি মানুষকে, বিশ্বাস করতে করতে কেমন এই অবস্থা। তবে এর মাঝখানে জানি মার্কেট থেকে আমি খোঁজ নিই যে উনার ওয়াইফকে নিয়ে উনি বাণিজ্য মেলায় ঘুরে বাচ্চাদেরকে নিয়ে আগের ওয়াইফকে নিয়ে কেনাকাটা করে দেয়। এটা যখন হওয়ার পরে আমি তখন আমার এক পরিচিত স্যার ছিল, উনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের, উনি আমাকে একটা বুদ্ধি দেয়, তুমি মামলা করো, কেস করো। তখন উঠি আমাকে নিয়ে যা আব্বুকে আমাকে, আমি তার নামে একটা যৌতুকের মামলা প্লাস নারী নির্যাতন মামলা দিই, কেস করি। কেস করার পরে ওকে ধরে নিয়ে যায়, আমি নিজে ওদের বাসায় নিয়ে যাই, পুলিশ নিয়ে যাওয়ার পরে ধরা দেওয়ার পরে তারপরে এই নিয়ে এক পর্যায়ে ধাপে ধাপে মানে হচ্ছে ঝগড়া, মানে কেসের টু কেস হচ্ছে। ওনার সাথে আমার কাবিনেরই ছিল তখন, এমনি তো 70,000 টাকা পেতাম, 1 লক্ষ টাকা ছিল। তারপরে যেহেতু ওই টাকা আমার কোনো প্রমাণ নেই, আমি যে টাকাটা দিয়েছি প্রমাণ নেই, সব মিলিয়ে কোর্ট থেকেই হইলো যে 1,20,000 টাকা দিতে হবে। ওকে, দিয়ে দিল 1,20,000 টাকা। 1,20,000 টাকা দিতে হবে। এটা হলো পরবর্তীতে প্রায় ধাপে ধাপে যেতে 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 প্রায় 3-4 মাস পর এভাবে কয়দিন জেল কেটেছে? জেল কেটেছে, জেল তো খাটেনি, ওনারা মানে জামিন নিয়ে বের হয়ে গেছে একদিনের ভিতরে, প্রায় টাকা পয়সা খরচ টরচ করে। এর মাঝখানে ও আবার ওনার আগের ওয়াইফকে আবার বিয়ে করে নিয়ে নেয়। আপনাকে ডিভোর্স দেওয়ার পর? হ্যাঁ, ওনার বাচ্চা মাকে উনি বিয়ে করে। এটা আমি জানতাম না, এটা আমি সম্পূর্ণ জানি না, এটা আমি পরে জানি। ওকে। ডিভোর্স করে নিয়ে যাওয়ার পরে তারপরে মানে এভাবে চলতে চলতে আমি এর মাঝখানে যখন আমার সাথে আমার হয় ফেব্রুয়ারিতে 2013 ফেব্রুয়ারিতে আমি একটা প্রজেক্টে আর কি জবে লাগি। আপনাকে কোর্ট কি সমাধান দিল এই মামলার ব্যাপারে? কোর্ট তো বারবার আমাকে বলতেছে যে যেহেতু ডিভোর্স এখানে উনি দিয়ে দিয়েছে, তাহলে তো এখানে আর কোনো কিছু করার নেই, লেনদেনের বিষয় যে উনি আমার যেটা কাবিনের হক সেটা দিয়ে দিবে। আর আমার ফ্যামিলি সবার নামেই করেছিলাম, সবাই আসতো, হাজিরা দিত, কোর্টে দাঁড়াইতাম, সবকিছু জজ করতো, ওয়ারেন্ট সঙ্গে সঙ্গে দিয়েছিল। আমার সবকিছু শুনে ওভাবে কাজ হয়েছে, কোর্ট থেকে আমি ভালোই পেয়েছি। তো যে মূল কথা হইলো যেহেতু আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, ওর তো কোনো ডকুমেন্টস ছিল না, তো এখানে তো সেরে সাবজেক্ট তো বাদ, এখন ডিভোর্সের যেটা দিয়েছে কাবিনের হক সেটা দিয়ে দিতে হবে, এরকম একটা। যখন কাবিনের হকটা দিয়েছিল, এখানে কথা ছিল আমি মামলা উঠাই নিব, কিন্তু আমি আর মামলা উঠাইনি। আমি বলছি কিনা আমি উঠাবো না, আমার যে টাকাটা মূল টাকাটা নিয়েছে সেটা দিতে হবে, নাহলে আমি মামলা উঠাবো না। তখন আমি এক বছর প্রায় আমি একটা জব করি, আমার মাকে নিয়ে আমি ঢাকায় আছি, পুরান ঢাকায়, লালবাগে, এখানে নানুদের বাসার এখানে থাকার পরে হঠাৎ আমার যে সিমটা যে ছিল, আমার সিমটা যখন আমি আবার যে অফিসে চালু করার অবস্থা আবার সিম চালু করার পর আবার উনি আমার সাথে যোগাযোগ করে, মমিন সেই যোগাযোগ করার পরে তারপরে এক পর্যায়ে আমার অফিস যেভাবে হোক চিনে আবার কথাবার্তা শুরু হয় তার সাথে। আপনি তাকে সুযোগ দেন আবার? হ্যাঁ, সুযোগ দিই, আবার সুযোগ দেন, মানে কথাবার্তা বলতে থাকি। আমি প্রথম ডিসলাইক করি, তারপরে মানে ধীরে ধীরে দুর্বল হয়ে যান। হ্যাঁ, ধীরে ধীরে আবার দুর্বল হয়ে যাই। তারপরে সোজা করে আমার অফিসে যাবে, রাস্তায় আমাকে করে না আমি ও ভুল করেছে, যা ওভার হয়েছে, তোমাকে আমি আসলে আমি ভুল পর্যায়ে বাবা মার কারণে আমি করেছি, এখন আমার পক্ষে সম্ভব না, আমি আবার তোমাকে বিয়ে করবো। কি করেন আপনি তখন যখন বললো বিয়ে করবো? না, আমি বলছি কি না, আমার বাপ মা যা সিদ্ধান্ত নিবে তাই। আমার বাবা আমাদের বাসায় গেল, বাবা মার হাত পা ধরে যে না, যা আবার হয়েছে আমার ভুল হয়ে গেছে, আপনারা মেনে নেন। ওর যে চাচাতো ভাইরা যারা আছে সবাই, আবার ওর সাথে আমার সম্পর্ক আবার গড়ায় ওঠে। শুধুমাত্র আমি মানে বারবারই আমি যতবারই মানে মুমিনের সাথে যতবার আমি চিন্তা করছি, আমার সন্তানের চিন্তা করছি যে আমার সন্তানের একটা সাপোর্ট দরকার, যেহেতু বাবার কোনো খোঁজ খবর নেই, কোনো ভরণ পোষণ করতেছে না তাকে। না, আপনি এবার আমাকে বলতে দেন। প্রথম পয়েন্টটা হচ্ছে মুমিন আপনার সন্তানকে নেয়নি, সেটা প্রুফ। আপনাকে নেয়ার পরে আপনাকে ডিভোর্স দিয়েছে, সেই মুহূর্তে সে আবার পুরনো স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসছে। তারপরে 1 বছর পর আপনার পুরনো স্ত্রীর মাধ্যমে যোগাযোগ হওয়ার পরে আপনার ফ্যামিলির কাছে এসে আপনাকে যে কোনো ভাবে হোক হাত করার চেষ্টা করছে, এবং তখন আপনার সঙ্গে তার সাথে সহযোগিতা চলতো, ওর সাথে আমার মামলা চলতেছিল। তার মানে আপনি তখন কি করলেন? আপনাদের স্টেপটা কি ছিল তখন?
তারপর আর কি এক পর্যায়ে যখন উনি সবকিছু মানে ক্ষমা চাওয়ার পরে আর কি বলতেছে যাওয়া বড় হয়ে গেছে, তখন বলে নাকি ওর সাথে যে বিয়ে হয়েছে। আচ্ছা, তারপর মানে সম্পর্ক হওয়ার পর যে আবার সবকিছু মেনে নিবে, চলো আমরা বিয়ে করে নিই। আবার আমি ওর সাথে আবার বিয়ে করি। আবার বিয়ে করেন? আপনার ফ্যামিলির মত ছিল সেখানে? না, আমার ফ্যামিলি জানতো না। আপনি যখন সেকেন্ড বিয়েটা তাকে করলেন, তার আগে যে আপনার আবার সে আগের স্ত্রীকে বিয়ে করেছে সেটা কি আপনি জানতেন? না, জানতাম না। তখনও জানতেন? আপনি জানলেন কবে? যখন আমি ওর সাথে যখন গভীর সম্পর্ক হয়ে যায় তখন জানতাম না। বিয়ের আগে আমাকে বলে দিয়েছে যে এরকম বাবা মা আত্মা ধরছে, মা কান্নাকাটি করছে যে সন্তানের জন্য তাকে গ্রহণ করে নে। সেকেন্ড বিয়ের আগে? সেকেন্ড বিয়ের আগে? তো এটা জানার পর আপনি থেকে সেকেন্ড বিয়ে করেছেন? তখন বলেছে যে ও শুধু আমার সন্তানের মা থাকবে, ওরকম কোনো কিছু না, তুমি সবকিছু 100% তুমি সবকিছু। আমি ওকে দেশেই রাখবো, আমি ঢাকায় চলে আসবো। আপনি এটা জেনে বিয়ে করেছেন তাকে? হ্যাঁ। ফু, মানে কিছু বলার নেই, টোটাল স্পিচলেস। তারপরে রেজাল্ট কি দাঁড়িয়েছে সেটা বলেন। রেজাল্ট দাঁড়াইছে এখনো বলছে ঢাকায় চলে আসবে, আমাকে নিয়ে সংসার করবে এবং ওনার ওয়াইফকে দেশে রাখবে, এরকম কথা হয়েছে। ঈদের পর ঠিকই আসে, 1 মাস শুধু আমার সাথে ছিল আমার বাসায়। তারপরে ওনার ওয়াইফ নাকি কিভাবে জেনে গেছে যে আমার সাথে ওর সাথে একটা সম্পর্ক হয়েছে। এই নিয়ে ওনার ওয়াইফ অনেক কিছু করার পরে এখন ওনার ওয়াইফ ঢাকায় চলে আসছে। এখন আমার সাথে এখন মানে থাকতে পারবে না, সমস্যা। ওনার ওয়াইফকে জানাইতে পারবে না আমাকে বিয়ে করেছে। আর আমি আমার ফ্যামিলিকে এখন পর্যন্ত বলি নাই যে ও আমার পুনরায় স্ত্রীকে নিয়ে আসছে, বিয়ে করেছে। ওকে, আপনার ফ্যামিলি জানে যে আপনাকে সে সেকেন্ড টাইম বিয়ে করেছে? হ্যাঁ, এবং আমার ফ্যামিলি জানে যে ওর ভুল করেছে, উনি কোর্ট থেকে সমাধান করে নিয়েছে, বিয়ে মানে গ্রহণ করেছে ওর ফ্যামিলির সঙ্গে। ওর ফ্যামিলিকে মানে ও বলে নাই যে আমাকে আবার গ্রহণ করেছে। ওর ফ্যামিলিকে আপনার কথা বলে নাই, আর আপনার ফ্যামিলিকে ওর ফার্স্ট ওয়াইফের কথা বলে নাই, এটাই তো ব্যাপার। আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স এখন 5 বছর। 5 বছর? এখন নার্সারিতে পড়ে। নার্সারিতে পড়াশোনা করে? আপনার ছেলের ভরণ পোষণ দেয় সে? না, দেয় না। আপনি কি করেন এখন? আমি কিছু করছি না। যে জব করছিলাম, যে টাকা পয়সা জমাইছিলাম, ঠিক আছে, ওটা দিয়ে কোন রকম টুকটাক করে চলতেছি। আমার বাবা মা দেখতেছে, বাবা মার কাছে আছি। আপনাকে এই যে সেকেন্ড বিয়েটা করলো, আপনি কি মামলা তুলে নিয়েছেন? তারপর মামলাটা তুলে নিয়েছেন? হ্যাঁ, তবে আমার যতটুকু দীর্ঘ বিশ্বাস, হয়তোবা সে মামলাটা তুলে নেওয়ার জন্যই মনে হয় আমাকে এই কাজটা করেছে। মানে তবে মানে এখন যেটা করছে, ঠিক আছে, মানে আমি বলছি ঠিক আছে, আমি তো জানি। হ্যাঁ, আপনি প্রথম কথা হচ্ছে আপনার ভুলের জায়গাটা বুঝতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনি জেদি, নাম্বার 1। আর 2 নাম্বার হচ্ছে আপনি খুব ইমোশনাল একজন মানুষ। আপনি যুক্তি দিয়ে চলেন না, আপনি যেটা চলেন, আপনার মন যেটা বলে আপনি সেটা দিয়ে চলেন। এবং আপনার জীবনের এই যে, আপনার কত বছর বয়স এখন? 26 ইয়ারে আপনার যে লাইফ, লাভ লাইফ বলেন বা হোম লাইফ বলেন বা সংসার জীবন বলেন, এতগুলো দাগ পড়ে গেছে এই দুজন মানুষ দিয়ে, মানে এটা আসলে আর বলার কিছু নেই। এখন ভাইয়া যেটা আমি বলতে চাচ্ছি, শেষ আমি 1 মিনিট সময় নিব। যে এখন মনে করেন আমার বাবা মা তো জানে যে আমার হাজবেন্ড ও এখন দেশে থাকে, আমার কাছেও ঠিক মতো এখন আসবেই না, এবং ওইখানে কিন্তু ঠিকই উনি সময় দিচ্ছে, কিন্তু আমাকে এখন দেখা গেছে সময় দিতে হলে পারছে না, এরকম একটা অবস্থা। বা ওইখানে যাচ্ছে, কিন্তু ও যে ওইখানে যাচ্ছে আমি এখন মেনে নিতে পারতেছি না। আপনি কেন মেনে নিতে পারছেন না? এটা বলতে সব আপনার ভুল, তার তো কোনো ভুল নেই। আপনি যদি আমার জায়গা থেকে বলেন বা লাখ লাখ জায়গা থেকে বলেন, এগুলো সব আপনার ভুল। আপনার সাথে যে আচরণটা করছে ও, সেটা একদমই কাঙ্ক্ষিত আচরণ। এর চেয়েও খারাপ আচরণ আপনার সঙ্গে করা উচিত, টু বি অনেস্ট। কারণ যেই মানুষটা প্রথম বিয়ে হওয়ার পরে আপনার সন্তানকে পারলো না মেনে নিতে, সন্তানের জন্য আপনি তাকে বিয়ে করেছিলেন, পারলো না, প্রুফ, আপনাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দিয়ে সে প্রুভ করেছে আপনাকে সে ভালোবাসে না। তারপর সে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসছে, আগের স্ত্রীকে। আবার প্রুভ হলো সে আপনাকে ভালোবাসে না। 1 বছর কোনো যোগাযোগ হয়নি, সিম ওপেন করেছেন, তারপরে সে যোগাযোগ করলো, তাই না? যোগাযোগ করার পরে আপনি তার উপর দুর্বল হয়ে গেলেন। হওয়ার পরে আপনাকে যখন বিয়ে করে, তার আগ মুহূর্তে সে বলেছে তার প্রথম স্ত্রীকে সে ফিরিয়ে এনেছে। তারপরেও আপনি তাকে বিয়ে করলেন। করার পরে আপনি কি এক্সপেক্ট করছেন যে তার ওয়াইফকে সে আগের জায়গায় রাখবে, আপনার সাথে এসে থাকবে? মানে একদম আহামরি পাগলামো ছাড়া আর এসব কিছুই না। এখন আপনি যেটা বলছেন যে তার ওয়াইফকে সময় দেয়, আপনাকে সে সময় দেন। আপনি কি বুঝতে পারেন আপনি কত বড় বোকা একজন মানুষ? মানে এইটার এত বড় বোকা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে এই ছেলেটা মুমিন? আমি তো আগের ছেলে নিয়ে কথাই বলতে চাই না। সেকেন্ড যাকে বিয়ে করেন, এতগুলো ভুল আপনার চোখের সামনে, শুধু ভুল 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 আর ভুল সে করেই যাচ্ছে। তারপরও আপনি আপনার ইমোশনের জায়গাটা থেকে তাকে বলছেন যে আপনাকে সময় দেবে। এমন ভাবে বলছে যে সে আমাকে আপনি না 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 আপনি বলেনই না। কারণ আপনাকে বলছে বলে আপনি সেটা বিলিভ কেন করবেন? কারণ গুলো তো এভিডেন্স রেখেছে আপনার সামনে। আপনার সামনে সে প্রুফ রেখেছে যে আপনাকে সে লাভ করে না। কতগুলো প্রুফ আপনি বলেন? আপনার সন্তানকে সে জায়গা দেয়নি, আপনাকে সে জায়গা দেয়নি, আপনাকে ফিরিয়ে দিয়ে প্রথম স্ত্রীকে সাথে করে নিয়ে এসছে। প্রথম স্ত্রীকে যখন ফিরিয়ে নিয়ে আসছে, তারপরে সে আবার আপনার কাছে এসছে। আপনার কাছে এসে যখন আপনাকে আবার বিয়ে করতে যাচ্ছে, তার আগ মুহূর্তে সে বলেছে তার প্রথম স্ত্রী তার জীবনে ফিরে এসছে। আপনি তারপরও বোকার মতো বলে যাচ্ছেন ও বলেছে, আপনি তাকে বিয়ে করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার জীবনের প্রায়শ্চিত্ত।
এখানে আর কিছুই বলার নাই, নাথিং টু সে। আমরা এই জায়গাটিতে আমাদের যিনি এক্সপার্ট আছে তার কাছ থেকে অপিনিয়ন শুনতে চাই। আসলে আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে কেন হয়, মানে ও তো 26 বছর বয়সী, ও যেগুলো ভুল করেছে সেগুলো আছে এবং ও এক সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন হয় একজন মানুষের জীবনে এটা। ওর ভুল নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা শুধু জানতে চাই যে এতগুলো ভুল কেন হয়ে যায়। ওর চেয়ে বড় বড় ভুল আমরা লাভ ইকুয়েশনের ক্ষেত্রে দেখি এবং সেগুলোর প্রায়শ্চিত্ত আরো ভয়াবহ, কিন্তু এগুলো কেন হয়? জি, ডক্টর তাজুল ইসলাম। আমি পলি বা রুমা যে মেয়েটার কথা আমরা শুনলাম, এটা প্রত্যেকেই নিশ্চিত বুঝতে পারতেছেন যে মেয়েটা কত দারুণ যন্ত্রণা এবং কষ্টের মধ্যে জীবন যাপন করছে। তবে পলি এক পরি নয়, এরকম অনেক পরি কাহিনী আমরা জানি যারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে অথবা নিজের ভবিষ্যৎ কেরিয়ার বা নিজের মেচিউর বা পূর্ণ বয়স্ক না হওয়ার আগেই বিভিন্ন ধরনের আবেগ প্ল্যানগত সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে তাদের জীবন লন্ডভন্ড হয়ে যায় এবং তখন এমন জটিলতা সৃষ্টি হয় যে একটার পর একটা ভুল, একটার পর একটা খারাপ পরিণতি তাদের ভিতরে চলে আসতে থাকে এবং সর্বশেষে তারা একেবারে নিঃস্ব এবং খুবই বেদনাদায়ক জীবনযাপন করে। পলি কিন্তু তার মা বাবার একমাত্র সন্তান। একমাত্র সন্তানের সুবিধা যেমন আছে, অসুবিধা আছে। অসুবিধাটা সবচেয়ে বড় সেটা হচ্ছে যে তারা মানুষ হয় এমন ভাবে যে তারা যা চায় যেভাবে চায় সেটাই মা বাবা মানে সেটা না পারলেও সেটা তারা পূরণ করার চেষ্টা করে সন্তানের আত্মাকে রাখার জন্য। এখন আমরা যারা মানুষ হিসাবে জীবনে বড় হতে পরিপক্ক মানুষ হিসাবে যে সমস্ত মানুষ বড় হয়ে উঠে তাদের কতগুলি বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে এই জীবন কিন্তু এত সহজ নয় যে আমি যাহা যখন চাইবো তাহাই আমার পূরণ হবে, অথবা আমার যাহা যখন ভালো লাগবে তখন সেটাকেই আমি গ্রহণ করব, তার ভালো মন্দ বিচার না করে। বাস্তবতা বোধ এবং পরিণতি বোধ এই দিকটাই কিন্তু এই ধরনের সন্তানদের বা ছেলে মেয়েদের কম থাকে। মানে তারা খুব জেদি হয়, যা চাই সেটাই পেতে চায় এবং সেটার জন্য অনেক কিছুই তারা করতে রাজি। আর দ্বিতীয় হচ্ছে তার আরো অনেকে এই বয়সে টিনের বয়সে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে যে এই বয়সে শারীরিক এবং মানসিক ভাবে খুব দ্রুত তারা বেড়ে ওঠে, যার ফলে অনেক ধরনের হরমোন, বিশেষ করে সেক্সুয়াল হরমোন গুলি বেড়ে যায় এবং একটা ছেলে হঠাৎ করে পুরুষ হয়, একটা মেয়ে হঠাৎ করে নারী হয়ে ওঠে। এই যে পুরুষ বা নারী হয়ে ওঠা, এই যে যৌনভাবে তারা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এই ক্ষেত্রে তাদের কিন্তু যৌন আবেগ এবং অন্য লিঙ্গের প্রতি ছেলে মেয়েদের প্রতি, মেয়ে ছেলেদের প্রতি আকর্ষণটা তীব্র হয়ে থাকে। কিন্তু আমরা আমাদের সামাজিক কাঠামো এবং পারিবারিক কাঠামো এমন হওয়া প্রয়োজন যে এই আবেগগুলি থাকবে ঠিকই আছে, কিন্তু তারপরও তাদের একটা নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত তারা তাদের নিজের যে নৈতিক দায়িত্ব, তাদের যে ব্যক্তিগত দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে, তাদের যে পড়াশোনা দায়িত্ব আছে এবং তারা যে আস্তে আস্তে বড় হবে তারপরে তারা নিজস্ব সিদ্ধান্ত নিয়ে তারা একটা সংসার করবে বা পার্টনার গ্রহণ করবে, এই ব্যাপারটাই আমরা যদি ভালোভাবে মনিটরিং না করি তাহলে কিন্তু ওই দিদি এবং যারা চাই তারা পাই এই ধরনের অনেক আদুরি মেয়েরা বা ছেলেরা খুব সহজেই কিন্তু ওই যে এই টিনেজের যে যৌন কামনা বা বাসনা যেটা বলা হয়, যে আকর্ষণ হয়, সেই আকর্ষণের লোভে এই জন্যই লক্ষণীয় যে ওই মেয়েটা কিন্তু মাত্র এসএসসি করতেছিল, সেখানে সে একটা ছেলেকে দেখেছে কোচিং সেন্টারে, তাকে দেখতে শুনতে ভালো লেগেছে, বা যথেষ্ট তাকে ভালো লেগেছে। ওই যে ভালো লাগা, এই ভালো লাগা তার ভিতরে একটা বীজ হিসাবে বপন হয়ে গেছে এবং এই বীজটা তার ওই যে বললাম টিনেজ বয়সে যে প্রেম এবং ভালোবাসার যে উর্বর ক্ষেত্র, সেই ক্ষেত্রে এটা বাড়তে বাড়তে দ্রুত বেড়ে গেছে এবং সেও এখানে এটাকে খুব বেশি কষ্ট দিয়েছে এবং মা বাবা যে তাকে একটু সুপারভিশনে রাখা, যে আমার মেয়েটা আরেকটা ছেলেকে নিয়ে একা একটা ছেলেকে নিয়ে বাসায় পড়ে। আমরা কিন্তু এই ভুলটা পড়াই করি, মেয়ে ছেলেকে নিয়ে বাসায় পড়ে, ছেলেরা এসে মেয়েদেরকে বাসায় পড়ায়, তারা বাসায় পড়ায় যে তখন কি করে, তাদের সম্পর্কটা কি টিচার স্টুডেন্টের মতন, না বন্ধুর মতন, না প্রেমিক প্রেমিকার মতন, না তারা কি পরস্পরের মধ্যে কি বিনিময় করে, কি আবেগ তাদের মধ্যে বিনিময় হচ্ছে এবং তারা কোন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়তেছে, এদিকে কিন্তু আমরা খুব একটা নজর করি না। বিশেষ করে এই কলির মতন যারা অনেক আদরের মানুষ হয়, সেই ধরনের মা বাবারা হয়তো এদিকে খুবই কম নজর রাখে। তো সেই কারণে কিন্তু এই মেয়েটা ধীরে ধীরে এই ছেলেটাকে খুব বেশি ভাবে ভালোবেসে ফেলেছিল। এটাকে আমরা বলি মোহ। যৌনতার তাগিদে বা যৌবনের আকর্ষণে ভালোবাসা, এটা হচ্ছে একটা পরম মোহ। এটাকে রোমান্টিক ভালোবাসা বলা যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা হয় আরো অনেক পরে।
যাই হোক, আমাদের দেশে অনেক ছেলে মেয়ে এরকম অপরিণত বয়সে এরকম আবেগগত সমস্যায় তারা পড়ে যায়। সেই জন্য শুধু ছেলেমেয়েরা তাই নয়, এটা তার বয়সটা তাই নয়, এটার জন্য তাদেরকে যে পারিবারিক এবং নৈতিক শিক্ষা, মূল্যবোধী শিক্ষা এবং তাদেরকে যে বাছাই করার এবং দায়িত্ব নেওয়ার যে শিক্ষা, এগুলি আমরা যদি দিতে পারতাম, যে তুমি তোমার পড়াশোনা করবা সেটা তোমার বড় দায়িত্ব, তারপরে তুমি কেরিয়ার করবা সেটা বড় দায়িত্ব, তারপর তুমি পরিবেশ বয়সে অনেকগুলি ছেলের ভিতরে একটা ছেলেকে অনেকভাবে যাচাই বাছাই করে তারপর তুমি বাছাই করে একটা ছেলেকে নিয়ে সংসার করবা সেটা আরেকটা দায়িত্ব। এইভাবে অনেকভাবেই আমাদের জীবন শিক্ষা যেতে বলি, লাইফ স্কিল এবং লাইফ এক্সপিরিয়েন্স, এগুলিকে আমাদের সন্তানদেরকে দিতে হয়। তাহলে কিন্তু তারা চটজন দিয়ে একদিনকে ভালো লাগলে তার প্রেমে পড়ে গিয়ে তাকে নিয়ে রোমান্টিক একটা ঘটনা ঘটায় যাতে না ফেলতে পারে। সেসব ভুল পথে সে কখনই তার মা বাবার উপর, মুরব্বীদের উপর, যারা জীবনে অনেক অভিজ্ঞ হয়েছে তাদের কোন উপর নির্ভরশীল করে না। সে সব সিদ্ধান্ত নিজে নিয়েছে। তার এখন সব সিদ্ধান্ত নিজের উপর না নিয়ে তার যারা ভালো মুরব্বী আছে, যারা ভালো বুঝে, তাদের কাছে তাকে আত্মসমর্পণ করা উচিত। তোমরা যা ভালো মনে করো আমাকে তাই করো। যতদিন পর্যন্ত একটা ভালো, আরো নতুন কোথাও একটা ভালো ছেলে যাকে পাওয়া যায়, যে তার সব কাহিনী জেনে, তার অতীত জেনে, তার বাচ্চাকে নিয়ে তাকে গ্রহণ করবে, এরকম বুঝে শুনে তার মা বাবা বা অন্যান্য মুরব্বীরা ভালোভাবে দেখে নিয়ে যদি এরকম কিছু পাওয়া যায়, তাহলে সেটা তারাই সিদ্ধান্ত নিবে। সে যাতে নিজের কাছ থেকে নিজে এরকম চটজলদি এরকম কোন আবার নতুন করে কোন ডিসিশন না নেয়, এবং যদি এরকম কিছু তার জীবনে নাও ঘটে, তাহলে সে যা ঘটেছে সবই তার দুর্ভাগ্যের ফল, তার ভুল সিদ্ধান্তের ফল, এটা মেনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার সন্তানকে সে মানুষ করার জন্য একনিষ্ঠ হোক। মা বাবার কাছে সে ক্ষমা চেয়ে মা বাবার সঙ্গে সে আবার একটা সুন্দর জীবনযাপন করতে থাকুক। একসময় হয়তো আশার আলো দেখা যেতে পারে, সে কোনো না কোনো ভাবে পথ পেয়ে যাবে, হয় একটা ভালো স্বামী পাবে, অথবা নিজেরই একটা কোনো কিছু সংস্থান হয়ে যাবে, যাতে সে ছেলে সন্তান নিয়ে আবার সুন্দর এবং সুখী জীবনযাপন করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বৃদ্ধা, আমরা বেশ কিছু টেক্সট পেয়েছি, আমরা ফেসবুক থেকে, ইমেল করেছেন আমাদেরকে অনেকেই, এবং SMS ও করেছেন। খামার বাড়ি থেকে সুমন লিখেছে, ভাইয়া পলের গল্প শুনলাম, বেশ মনোযোগ দিয়ে শুনেছি, কেননা আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছেন এবং সেই মেয়েদের মধ্যে একজন যিনি আজকে সাহস করে সবার সামনে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। আমি সাধুবাদ জানাই এই অর্থে যে সে অপরাধ করে বুঝতে পেরেছে এবং সে একজন অপরাধী। পান্না ঢাকা থেকে লিখেছে, ভাইয়া পলি একজন জঘন্য অপরাধী, সে সমাজের জন্য শুধুমাত্র নিজের জন্য না, সমাজের জন্য ক্ষতি করছে। এর মতো মানুষ থাকলে সমাজটা আরো বেশি দূষিত হয়ে যাবে। রিয়াদ চট্টগ্রাম থেকে লিখেছে, যতই শুনছি ততই বেশি বিস্মিত হচ্ছি। শাহেদ কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া আমি একটি মেয়ে সম্পর্কে জানি যার কথাই মেয়েটির সাথে অনেকটাই মিলে গেল, কিন্তু নিজের ক্ষতি করাটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর। এত কিছু জানার পরেও বারবার একই লোকের কাছে ফিরে যাওয়া, সেটা নিঃসন্দেহে এক ধরনের বোকামি। কাজল কক্সবাজার থেকে লিখেছে, কি করে এইরকম অবৈধ সম্পর্কে একজন মানুষ জড়াতে পারে। তবে পলি স্বীকার করেছে বলে পলিকে ধন্যবাদ জানাই। পলের মতো অসংখ্য মেয়ে এবং অসংখ্য ছেলেই এরকম অবৈধ সম্পর্কে জড়াচ্ছে। সিফাত নারায়ণগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান করবার জন্য। সাইমন কুমিল্লা থেকে লিখেছে, ভাইয়া পলি একা না, ওরকম আরো পলি আছে যারা অবৈধভাবে মেলামেশা করছে গোপনে, এবং এরা নিজেকে তো কলুষিত করছে, একই সাথে নিজ পরিবার এবং সমাজকে কলুষিত করছে। আমরা বারবারই আপনাদের একটা কথা বলে থাকি যে যারা এখানে অপরাধ করতে আসেন তাদেরকে অ্যাডভাইস করা আমাদের উদ্দেশ্য নয়, তাদেরকে শুনে যদি নিজের জীবনটাকে সুন্দর করতে পারি তাহলে আমরা বলতে পারবো আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। যাই হোক, এরকম ঘটনা নতুন নয় পলি, আপনাকে আরো কঠোর সমালোচনা করা হয়েছে আমাদের ফেসবুকে, অনেকে অনেক অশ্লীল মন্তব্য লিখেছেন। কি বলার আছে আপনার? লিসনদের উদ্দেশ্যে একটি কথা বলবো, জিত করে যেসব আমি ভুল করে যাচ্ছি, মন গড়া যেটা আপনি বললেন, আসলে এটা উচিত না, বা আমার মতো এরকম ভুল যাতে আর কেউ না করে সেটাই। ওকে, আপনার শুধু এটুকুই বলার আছে, আর কিছু কি বলার নেই? আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি এখন তো করতে আছি। এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা আমি কি করবো এখন আমি নিজেও সিদ্ধান্ত নিতে পারছি। আপনার সন্তানের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন? সন্তানের জন্য তো এখন আমি আছি, নাহলে তো আমি অনেক আগেই বোধহয় আমার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স। যাহা বলিব সত্য বলিব। এখানে পলের জীবনের আমরা যে অপরাধ বা ভুল দেখিয়েছি সেটা তো আপনারা দেখলেনই। আমরা কি লেসন বা কি শিক্ষাটা আপনি নেবেন আপনার জায়গা থেকে আপনি ইভালুয়েট করুন। শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে এবং ইমোশনাল পার্সপেক্টিভ থেকে যে ঘটনা ওর জীবনে ঘটে গেছে, সেই ইমোশন এবং জেদ কতদূর পর্যন্ত আমরা প্রশ্রয় দিব সেটাই হচ্ছে ফ্যাক্ট। আজকের এই যাহা বলিব সত্য বলিব থেকে আমরা যেন এই শিক্ষাটা নেই।